So simultaneously, I would like to solve some problems from customer profitability and at the same time process costing from the process costing. Okay. এখন যেহেতু আমরা কাস্টমার প্রফিটেবিলিটি এবং কাস্টমার কস্ট হায়ারার্কি এই চ্যাপ্টারটা কে আমি একটু আগে এনেছি এই কারণে যে দিস চ্যাপ্টার ইজ অলসো ইজিয়ার দেন প্রসেস কস্টিং। হ্যাঁ, প্রসেস কস্টিং আমাদের ফাইনালে প্রশ্ন থাকবে, অনেকগুলো বিষয় থাকবে, সেটা যেমন ইম্পর্টেন্ট কিন্তু অনেক লেন্দি চ্যাপ্টার হিসেবে ওখান থেকে হয়তো আমরা একটা বা ম্যাক্সিমাম একটা কোশ্চেন হয়তো প্রথমত দেওয়ার চিন্তা ভাবনা আছে। কিন্তু এই চ্যাপ্টার গুলো তুলনামূলক সহজ। যেমন আমরা একদম শুরুতে যেই কস্ট অ্যালোকেশনের যে একটা চ্যাপ্টার করেছিলাম সেই চ্যাপ্টারটাও কিন্তু তুলনামূলক সহজ ছিল। সো এই চ্যাপ্টারটাও আমরা সেই পার্সপেক্টিভ একটু ইজিয়ার একটু চ্যাপ্টার মনে করছি, সে কারণে আমি এখান থেকে একটু আলোচনা শুরু করছি বা একটা দুটো প্রবলেম এখান থেকে করাবো, তারপর আবার আমরা প্রসেস কস্টিং এর ওইটাতেও যাব। ঠিক আছে, আজকে না গেলেও নেক্সট ক্লাসে যাবো আর কি, এভাবে যাবো আর কি। হ্যাঁ, কারণ আমাদের সিলেবাসটা যেহেতু অনেকগুলো ম্যাথমেটিক্যাল ইস্যু আছে এবং কোর্সটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি কোর্স হিসেবে ম্যাথমেটিক্যাল কোর্স হিসেবে যদি ভালো ম্যাথগুলো দিতে চাই তাহলে কয়েকটা ম্যাথমেটিক্যাল ইস্যু আমাদেরকে আলোচনা করতে হবে। তো আজকে আমরা এখানে কস্ট অ্যালোকেশন, কাস্টমার প্রফিটেবিলিটি অ্যানালাইসিস এন্ড সেলস ভেরিয়েন্স, এখানে কিন্তু ভেরিয়েন্স অ্যানালাইসিস এর প্রবলেম আছে এই চ্যাপ্টারেও, বাট এটা আমরা করব। তার আগে আমরা আজকে হয়তো কাস্টমার প্রফিটেবিলিটি অ্যানালাইসিস বা কস্ট অ্যালোকেশনের এই পার্টটাতে একটু কনসেন্ট্রেট করব। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা প্রবলেম একটা প্রবলেম তোমরা দেখছো 19, এটা শেয়ার করেছি, স্ক্রিন শেয়ার করেছি, নিশ্চয়ই কোশ্চেনটা দেখা যাচ্ছে। আমার মনে হয় আমরা এই কোশ্চেনটা, হ্যাঁ, কাস্টমার প্রফিট, আমরা কোশ্চেনটা একটু পড়ি। Envirotech has only 2 retail and 2 wholesale customers. Okay, information relating to each customer for 2017 follows in thousands. এগুলো থাউজেন্ডে দেওয়া আছে অ্যামাউন্ট গুলো, ফিগার গুলো আমরা একটু দেখি। বলছে হোলসেল কাস্টমার্স, এখানে দুটো হোলসেল কাস্টমার্স আছে আর দুইটা গ্রুপ রিটেল কাস্টমার্স আছে। হোলসেল কাস্টমাররা হচ্ছে নর্থ আমেরিকা হোলসেলার আর সাউথ আমেরিকা হোলসেলার। ওকে, রিটেল কাস্টমার্সদের মধ্যে আমরা দুটো কাস্টমার্স দেখছি, গ্রিন এনার্জি এবং গ্লোবাল পাওয়ার। এখানে রেভিনিউস অ্যাট লিস্ট প্রাইসেস দেওয়া আছে, ডিসকাউন্টস ফ্রম লিস্ট প্রাইসেস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, ডেলিভারি কস্ট দেওয়া আছে, অর্ডার প্রসেসিং কস্ট দেওয়া আছে, কস্ট অফ সেলস ভিজিট এটা দেওয়া আছে। ওকে, Envirotax annual distribution channel cost are 33 million for wholesale customers and 12 million for retail customers. Okay, distribution channel cost, এটা হচ্ছে distribution channel cost। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে পাঁচটা হায়ারার্কি দেখিয়েছি, পাঁচটা গ্রুপ দেখিয়েছি। ঠিক আছে, আমরা এগুলো সলভ করতে যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে আলোচনা করব। The company's annual corporate sustaining cost, such as salary for top management and general administration cost are 48 million. There is no cause and effect or benefits received relationship between any cost allocation base and corporate sustaining cost. That is, Envirotech could save corporate sustaining cost only if the company completely shut down. সেখানে একটা কথা বলে দিয়েছে, কোম্পানির corporate sustaining cost হচ্ছে 48 মিলিয়ন ইউএস ডলার, টপ লেভেল ম্যানেজমেন্টের স্যালারি দেওয়া, এটাই ভেন্ডি। একটা কথা এখানে উল্লেখ করে দিয়েছে যে কর্পোরেট সাস্টেনিং কস্টের সাথে দেয়ার ইজ নো কজ অ্যান্ড ইফেক্ট or benefits received relationship between
এনি কস্ট অ্যালোকেশন বেস এন্ড কর্পোরেট সাস্টেনিং কস্ট, এই দুটার সাথে আসলে কোনো কজ এন্ড ইফেক্ট বা বেনিফিট রিসিভ রিলেশনশিপ মেনটেন করা যায় না। এই কস্টটা একমাত্র বন্ধ হবে যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, আদারওয়াইজ দেয়ার ইজ নো রিলেশনশিপ। ওকে, তো প্রথম যেটা আমাদেরকে বলেছে, ক্যালকুলেট কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম ইউজিং দ্য ফরম্যাট ইন এক্সিবিট 14.3। বইতে একটা ফরম্যাট দেওয়া আছে এক্সিবিট 14.3, এই অনুযায়ী আমাদেরকে কাস্টমার লেভেল অপারেটিং একটা করে লোক বের করতে হবে। কেউ কি কিছু বলছে? বন্ধু বন্ধু না লোক না এই বয়সে আইয়া সিরিয়াস হবে না লোক, আমি তো সিরিয়াস না। আরে এটা নাকি এটা কার কার মোবাইল, কার অন, মাইক অন, কার কথা বলতে যে? ওকে, আমরা প্রথম যেই অপারেটিং লেভেল কাস্টমার, ক্যালকুলেট কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম, এটা আমরা আগে প্রথমে ক্যালকুলেট করে দেখাবো, ঠিক আছে, অ্যাজ পার ফরম্যাট 14.3। আমি এখানে আবার 14.3 তে ব্যাক করতে যাচ্ছি না, আমরা একটা ইয়া দেখাই, সলিউশন এখানে দেখাই, যেটা আমরা আগেও দেখিয়েছিলাম যেভাবে, যে পদ্ধতিতে। আচ্ছা, এখানে তো ল্যান্ডস্কেপে দেখাচ্ছে ওই যে ফরম্যাটের কারণে, হ্যাঁ, ল্যান্ডস্কেপে দেখাচ্ছে ফরম্যাটের কারণে। ওকে, এখানে আমরা কাস্টমার প্রফিটেবিলিটির জন্য যে কাজটা দেখাবো সেগুলোকে আমি একটু একটা ফরম্যাট করে নিচ্ছি। ট্রাভেল, একটা দুটো তিনটা চারটা তো আমার টাকার কলাম লাগবেই, এটা ডিটেলস, তাহলে 5টা লাগবে, তারপর আমাদের নিচে যা লাগে, হ্যাঁ, আমরা একটু বাড়াবো। ওকে, এখানে আমি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে সাথে সাথে করবা। পার্টিকুলার, আমাদের একটা ছিল নর্থ আমেরিকান হোলসেলার, একটা সাউথ আমেরিকান হোলসেলার, নর্থ আমেরিকা হোলসেলার, সাউথ আমেরিকা হোলসেলার। আমি আর গ্রিন এনার্জি ভাবে লিখছি, ওকে, নর্থ আমেরিকা হোলসেলার, হ্যাঁ, সংক্ষেপে লিখলাম। এটা হচ্ছে সাউথ আমেরিকা হোলসেলার, এটা হচ্ছে গ্রিন এনার্জি, সম্ভবত গ্রিন এনার্জি রিটেলার, এটা হচ্ছে গ্লোবাল পাওয়ার রিটেলার, হ্যাঁ, গ্রিন এনার্জি, এটা হচ্ছে রিটেলার, আর এটা হচ্ছে গ্লোবাল পাওয়ার, গ্লোবাল পাওয়ার, এটাও রিটেলার। আমি আর রিটেলার ডব্লিউ দিয়ে হোলসেলার এটাই বুঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমরা কাস্টমার লেভেল বলতে এটা তো বুঝতেই পারছো, এরা প্রত্যেকে এক একজন কাস্টমার, নট হোলসেলার হলেও এটা একটা কাস্টমার। গ্রিন বা কি বলে যে, উম, কি বলে এটা, রিটেলার যদি হয়, তারাও কিন্তু একজন ইন্ডিভিজুয়াল কাস্টমার। আমরা এখন ইন্ডিভিজুয়াল লেভেলে এই প্রফিট ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। এটা খুব সিম্পল, এগুলো আমরা আগেও করেছি। এখানে আমাদের একেবারে রেভিনিউ ভাবে দেয়া আছে, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা কাজটা করব। 3,75,000, 5,90,000 ইউএস ডলার, একটু ফিগার গুলো বলতে হবে। প্রথমে যদি আমরা বলি রেভিনিউ, রেভিনিউজ 3,75,000, 3,75,000, তারপরে হচ্ছে 5 লক্ষ
90,000, এটা ছিল বোধহয় 1,75,000, তারপরে হচ্ছে 1,30,000, 1,00,000, আমাকে একটু হেল্প করবে, 1,75,000, তারপরে হচ্ছে 1,30,000। এখান থেকে যদি আমাদের পরের লাইনে বলা আছে, কি দেওয়া আছে, ডিসকাউন্ট দেওয়া আছে, ডিসকাউন্ট ফ্রম লিস্ট প্রাইসেস, ডিসকাউন্ট গুলো বাদ দিতে হবে, 25,842,000, 47,200। ডিসকাউন্ট যদি বাদ দিই, 25,800, 47,200, একটু, তারপরটা হচ্ছে 8,495, 8,400, 8,400, 590। তাহলে আমরা যদি ডিসকাউন্টটা বাদ দিই, ডিসকাউন্ট বাদ দিলে আমাদের নেট রেভিনিউ কত বিয়োগ করে আমরা জাস্ট একটু বলি, কত, প্রথমটা কত, প্রথমটা কত, বিয়োগ করো একটু। স্যার 3,49,200। আর বলো, 49,200। একটু বড় করে বলা যায় না? স্যার 200। স্যার 200, 200, 300 না 200। 200। জি। কে কথা বলছো, একটু বড় করে বলো। হুম। স্যার আজমল নাহার। একটু বড়, তোমার কথা শুনতেছি বাট ভেরি, মানে একেবারে কম শোনা যাচ্ছে। তারপরেরটা কত? 5,42,800। কত? 42,800। 5,42,800। ওকে, তারপরেরটা? 1,63,600। ঠিক আছে, এখানে দেখি। 1,30,000। 1,30,000 থেকে কেটে গেলে 1,29,410। 1,29,110। তাহলে এখান থেকে এর পরে যথারীতি দেওয়া আছে প্রশ্নের মধ্যে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, ঠিক আছে? তো কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকলে কস্ট অফ গুডস সোল্ড আমরা কি করব, মাইনাস করব। কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমরা গ্রস মার্জিন পাবো 2,85,000, 5,10,000, 2,85,000, 2,85,000, তখন 10,000, 5,10,000, 1,44,000, 95,000, 1,44,000, 95,000। তাহলে গ্রস মার্জিন বিয়োগ করলে আমরা কি পাবো, গ্রস মার্জিন অথবা গ্রস ফিট যাই বলি না কেন, হ্যাঁ, 3,49,200 থেকে 2,85,000 বিয়োগ করলে কত হয়? তাহলে একটু বিয়োগফল গুলো বলো, দুজন দুটা ধরো। স্যার 64,200। 3,200, তারপরটা 200। স্যার 32,800। 32,800, তারপর স্যার 22,600।
হ্যাঁ 22,000 পরেরটা হচ্ছে 34,410। 34,410। আমরা গ্রস মার্জিন পেয়ে গেলাম। এখন কিছু ইন্ডিভিজুয়াল কস্ট ইনফরমেশন দেওয়া আছে। এটা আসলে প্রথম যে অংশটুকু দেওয়া আছে সেটা একেবারেই খুব ইজি প্রবলেম, মানে ইজি ওয়েতে আমরা করব। এটা হচ্ছে যে কাস্টমার লেভেল কস্ট, এগুলো হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি কাস্টমার লেভেল কস্ট। কোনগুলো? এই যে ডেলিভারি কস্ট, এই নর্থ আমেরিকা হোলসেলারকে পাঠাতে গেলে এই খরচগুলো হচ্ছে, এর আগ পর্যন্ত কিন্তু এটা হচ্ছে কমন কস্ট, কস্ট অফ গুড সোল্ড, এটা কমন কস্ট। কিন্তু ডেলিভারি কস্ট কিন্তু এক একটা মানে পার্টির জন্য, এক একটা কাস্টমারের জন্য এক এক রকম হতে পারে। ইট ডিপেন্ডস অন দি প্রোডাক্ট সাইজ, ইট ডিপেন্ডস অন দি ডিস্টেন্স, ঠিক আছে না? এখন ধরেন নর্থ আমেরিকা, তারপরে যে রিটেল কাস্টমার যারা আছে তারা আসলে কি পরিমাণ আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তার উপরেই তো আমার ডেলিভারি কস্টটা হবে। ইভেন কতবার অর্ডার নিচ্ছে বা আমার ভিজিট কিরকম সেটা ডিপেন্ড করছে, সে এভরিথিং ডিপেন্ড করছে এক একজন কাস্টমারের সাথে এক এক রকম হবে। এটা ওই কাস্টমারের সাথে আমার ট্রানজেকশন কিরকম, ওই কাস্টমারের সাথে আমার সেলস এর পরিমাণ কিরকম, সাইজ কিরকম, ডিস্টেন্স কিরকম, এগুলোর উপরেই ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে কাস্টমার লেভেল কস্ট গুলো হচ্ছে ফর দিস ইনফরমেশন অর question information, you can say that 4,550 ডেলিভারি কস্ট, অর্ডার প্রসেসিং কস্ট 3,820 এবং কস্ট অফ সেলস ভিজিট 3,300 ফর নর্থ আমেরিকা। এই তিনটিকে আমরা কাস্টমার লেভেল কস্ট বলছি ফর ইচ ক্যাটাগরি। ওকে, তাহলে আমি এখানে একটা জিনিস লিখি, কাস্টমার লেভেল কস্ট, এটার আন্ডারে এটা হচ্ছে ডেলিভারি কস্ট, তারপরটা হচ্ছে ডেলিভারি কস্ট, তারপরটা হচ্ছে অর্ডার প্রসেসিং কস্ট, অর্ডার প্রসেসিং কস্ট, অর্ডার প্রসেসিং কস্ট, আর একটা হচ্ছে কস্ট অফ সেলস ভিজিট, না কস্ট অফ ভিজিট। এই তিনটা কস্ট যদি আমরা একসাথে করি, আমি একসাথে করতেছি 4,550, 3,820, 6,300, 4,550, 3,820 আর 6,500, মনে হয় না? $6,300 না, 6,300, এটা হবে 6,300। এরপরটা হচ্ছে 6,710, 6,710, 5,980, সরি 5,980। তারপরটা হচ্ছে 2,620, 2,620। তোমরা এগুলো একটু এই খরচগুলো যোগ করে ফেলো। 2,200, 2,230, আরেকটা ছিল 2,220। এরপরে লাস্ট ওয়ান 2,45, 930, 2,45, 1,130, একটা হচ্ছে 1,550, 1,575। তাহলে এই তিনটা ক্যাটাগরি গুলো যদি আমরা যোগ করি, যোগ করে জাস্ট গ্রস মার্জিন থেকে বিয়োগ করব, ঠিক আছে? এখানে
আমাকে একটু তোমরা হেল্প করো যে কোনটাতে কত টাকা টোটাল আসছে সেটা হেল্প করো। স্যার সেকেন্ডটাতে 15,310। একটা মিনিট, সেকেন্ড। সেকেন্ড না? জি স্যার। কত বলছিলেন যে এখানে? স্যার সেকেন্ডটাতে 15,310। 15,310 চলছে। স্যার প্রথমটা 14,670। 14,670। ওকে। স্যার 7,030। থার্ড। 7,000। জি স্যার থার্ড। হ্যাঁ, স্যার ফোর্থ হলো 4,850। 50। ওকে। তো আমরা এরপরে এখন গ্রস মার্জিন থেকে তুমি এই কাস্টমার লেভেল কস্ট বাদ দিলে তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেল অপারেটিং প্রফিট বা অপারেটিং ইনকামটা কি হয়ে যাবে, ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে? কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম। ওকে। বিয়োগ করো 64,200 থেকে যদি 14,370 বিয়োগ করলে 49,530। 49,530। গুড। তারপর স্যার 17,490। 800, 17,490। 490। 490। তারপর 22,600 থেকে 7,030 বিয়োগ করলে 15,570। 15,570। স্যার 4 নম্বরটা 29,560। 29,500। 560। 560। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে না ইয়াতে স্ক্রিনে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমাদের কিন্তু প্রথম প্রবলেমটা বা আমরা যে প্রবলেমটা শুরু করেছি সেই প্রবলেমটা কিন্তু আমি যদি বলি এই প্রবলেমটা কিন্তু আমরা আম, এটা হচ্ছে 19 নম্বর প্রবলেম। এই 19 নম্বরের 1 নম্বরটা জাস্ট আমরা কি করেছি, সলভ করেছি। ঠিক আছে? 1 নম্বরটাতে এখন যদি আমাকে বলা হয় যে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী ক্যালকুলেট কাস্টমার লেভেল অপারেটিং ইনকাম ইউজিং দ্য ফরম্যাট। আচ্ছা, যে ফরম্যাটে আমাদেরকে বলুক না কেন সেই ফরম্যাটে কিন্তু আমরা এটা হচ্ছে কাস্টমার লেভেল। এখানে আমরা যদি দেখি, রেজাল্ট দেখি, সবচেয়ে বেশি প্রফিট কোনটাতে আমরা আর্ন করছি? 49,530, যেটা মানে প্রথমটাতে। দেখো, সাউথ আমেরিকা হোলসেলারের কাছে কিন্তু আমরা বেশি সেল করি। ঠিক আছে? $5,90,000 সেল করি, কিন্তু অপারেটিং ইনকাম 17,490 মাত্র। ঠিক আছে? নর্থ আমেরিকান হোলসেলারের কাছে আমরা কিন্তু তুলনামূলকভাবে কম সেল করি। 5,90,000-এর তুলনায় 3,75,000 তো কম নাকি? কিন্তু এরপরও ওখানে কিন্তু আমার কি আছে, প্রফিট বেশি নাকি? প্রফিট ওখানে আমার বেশি। আমার কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার। তারপর এরপরে হচ্ছে 49। এটা আমরা 2 নম্বর পজিশনে দেখতেছি কি 36,560। এটা হচ্ছে গ্লোবাল
পাওয়ার, মানে একটা, এটাকে বলছি আমরা ইয়া এটাকে বলছি আমরা কি রিটেইলার। তাদের এখানে মাত্র আমরা সেল করছি কত, 1,30,000 ইউএস ডলার, কিন্তু প্রফিট করছি কত, 29,560। সর্বশেষ গ্রিন, না না, তারপরে হচ্ছে সাউথ আমেরিকান, এটাতে 17,490, এটাতে 15,570। তো এখন এগুলো নিয়ে হয়তো আমাদেরকে যখন অ্যানালাইসিস করতে বলবে, কম্পেয়ার করতে বলবে, তখন আমাদেরকে অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখতে হবে যে কম্পারেটিভলি কোথায় আমার খরচটা বেশি হয়েছে। ঠিক আছে, যেমন এখানে দেখা যাচ্ছে কি আমার যেটা গ্রস প্রফিট, গ্রস মার্জিন যেটা, এবং সাউথ আমেরিকান সেলারের যে গ্রস মার্জিন, এই দুই জায়গায় কিন্তু গ্রস মার্জিনে কিন্তু একটা ব্যাপক ডিফারেন্স আছে। খেয়াল করলে তোমরা দেখতে পাবো নর্থ আমেরিকান হোলসেল এবং সাউথ আমেরিকান হোলসেলের ক্ষেত্রে কিন্তু গ্রস মার্জিনের রেশিওটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, এখানে অল্প বিক্রি করে গ্রস মার্জিন 65,200, এখানে কিন্তু সাউথ আমেরিকাতে মাত্র 32,800। তার মানে এই জায়গায় আসলে আমার কি হয়েছে, মানে কাস্টমার লেভেল কস্টটা তুলনামূলকভাবে প্রপোর্শনেটলি অনেকটা কাছাকাছি। যেমন দেখো, নর্থ আমেরিকান হোলসেলের ক্ষেত্রে কস্ট অফ ভিজিট বেশি হয়েছিল, সাউথ আমেরিকান হোলসেলের ক্ষেত্রে কস্ট ভিজিট বেশি হয়নি, বা ডেলিভারি কস্ট বেশি হয়েছে, এখানে কম হয়েছে। কিন্তু এখানে জিনিস খরচগুলো কিন্তু, কাস্টমার লেভেল কস্ট গুলো কিন্তু মোটামুটি কাছাকাছি। এখানে যেটা হচ্ছে সাউথ আমেরিকান হোলসেলের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আমরা একটা ডিসকাউন্ট, একটা ফিগার বেশি হয়েছে। আর একটা হচ্ছে গ্রস প্রফিটের জায়গাটাই, গ্রস প্রফিটের যে জায়গা সেই, অর্থাৎ কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড এর রেশিও যদি আমরা ক্যালকুলেট করি, রেশিওটা কি ডিফারেন্ট কিনা সেটা কিন্তু আমাদের একটু দেখার বিষয় আছে। যেমন 3,49,200, আর এখানে কস্ট অফ গুড সোল্ড হয়েছে 2,85,000। তাহলে এখানে রেশিওটা কত সেটা আমরা চাইলে বের করতে পারি, 2,85,000 ডিভাইডেড বাই 3,49,200। আমি পরের আনসার গুলোর ক্ষেত্রে আগে হয়তো একটু কথাবার্তা বলছি। 5,10,000-এর সাথে 5,82,42,800, এই রেশিওটা কত। এইখানে আমাদের কস্ট অফ গুড সোল্ড এর সাথে নেট রেভিনিউ বা নেট সেলস এর যে রেশিও, এই জায়গাতেই আমাদেরকে বুঝতে হবে, বা আমাদের একটা আমরা ফাইন্ড আউট করতে পারবো যে ডিফারেন্সটা আসলে এই জায়গায় হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা, আমার মনে হয় আমরা পরে কথা বলি, আরো একটু ডিটেলস কথা বলার সুযোগ আমাদের আছে। এবার আসি আমরা আহ আরেকটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেনটাকে আমাদেরকে বলেছে প্রিপেয়ার কাস্টমার কস্ট হায়ারার্কি রিপোর্ট, কাস্টমার কস্ট হায়ারার্কি রিপোর্ট ইউজিং দ্য ফরম্যাট ইন এক্সিবিট 14.6। আচ্ছা, এই তো 14.6 এর ইয়া অনুযায়ী আমরা যে ক্যালকুলেশন গুলো করব সেটা আমরা একটু দেখাই। এগুলো আমরা একটু হায়ারার্কি অনুযায়ী দেখাবো, এর আর কোনো কিছু নেই। ঠিক আছে, টোটাল একটা হায়ারার্কি অনুযায়ী দেখাবো, এটাই, আর কিছু আমাদের এখানে আহ, বিষয় নেই। দুটো কস্টের কথা এখানে বলা আছে, এনভায়রো ট্যাক্স অ্যানুয়াল ডিস্ট্রিবিউশন চ্যানেল কস্ট কত, 30 মিলিয়ন ইউএস ডলার, 33 ইউএস ডলার, মিলিয়ন ইউএস ডলার ফর হোলসেল কাস্টমার্স। এই হোলসেল কাস্টমারদের জন্য ডিস্ট্রিবিউশন চ্যানেল কস্ট হচ্ছে কত, 33 ইউএস ডলার, 33 মিলিয়ন ইউএস ডলার বলুন।
রিটেল কাস্টমারদের জন্য এই অ্যামাউন্টটা হচ্ছে কত, 12 ইউএস ডলার, সরি 12 বিলিয়ন ইউএস ডলার। কথাটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? এটা হচ্ছে আমার এখানে মেইন পার্ট। আর সেকেন্ড হচ্ছে এই কোম্পানিজ অ্যানুয়াল কর্পোরেট সাস্টেইনিং কস্ট। কর্পোরেট সাস্টেইনিং কস্ট, এই কর্পোরেট সাস্টেইনিং কস্ট এটা কত? কর্পোরেট সাস্টেইনিং কস্টটা কত? 48 মিলিয়ন। 48 মিলিয়ন। এখন এই জায়গায় আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা কাস্টমার কস্ট হায়ারার্কি রিপোর্ট তৈরি করতে হবে। দেখো আমরা সলিউশনটাতে দেখি। এই সলিউশনটাতে আমরা যেটা বের করেছি সেটা হলো একেবারে ইন্ডিভিজুয়ালি, নট আমেরিকান হোলসেলার, সাউথ আমেরিকান হোলসেলার, গ্রিন, হ্যাঁ, এনার্জি, গ্লোবাল পাওয়ার, এগুলো একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা প্রফিট গুলো বের করেছি, ঠিক আছে? এখন যখন আমাদেরকে কস্ট হায়ারার্কি বেসিস করতে বলা হচ্ছে, আমরা বিষয়টাকে যদি একটু দেখাতে চাই, এখানে আমরা যে ফিগার গুলো করছি, এখানে আরেকটা নতুন করে columns to- এখানে টোটাল একটা দিতে হবে। এটা হচ্ছে টোটাল কোম্পানি লেভেলে একদম, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল সেলার, এটা হচ্ছে টোটাল রিটেলার, ঠিক আছে? আমি এতটুকু পর্যন্ত আহ, আমাদের যে টোটাল প্রফিট, হ্যাঁ, আমাদের যে টোটাল প্রফিট বা অপারেটিং ইনকাম লেভেল, সেই জিনিসটা আমি একটা কলাম একটু অ্যাড করে এখানে দেখাতে চাই। দুটা যোগ করলে কত হয়? 49,530 আর 17,190।
এটা যোগ করলে কত হয়? আমাদেরকে সেকেন্ড প্রবলেমটাতে, হ্যাঁ, কিছু কিছু জিনিস হচ্ছে কি, এই যেমন ধরো কত হয় আমাকে একটু বলো তো। ৪৯,৫৩০ আর ১৭,৪৯০। ৬৭,০২০। হুম, ৬৭,০২০। 67,020। আর এটাতে এই দুটাতে স্যার ৪৫,১৩০। ৩০। 30। এখন যদি ৪৫,১৩০ আর ৬৭,০২০ যোগ করি, তাহলে টোটাল কোম্পানি লেভেলের প্রফিটটা কত? ১,১২,১৫০। এক লাখ ১২,১৫০। হ্যাঁ, আচ্ছা, এখানে আসলে আমাদের এই যেমন আমরা চাইলে হায়ারার্কি লেভেল যখন বলছি, কস্ট হায়ারার্কি লেভেল যখন বলছি, তখন আমরা চাইলে এই জিনিসটা এখান থেকে শুরু করতে পারি। কোনটা? নেট রেভিনিউ, এখানে এতটুকু পর্যন্ত আমরা ক্যালকুলেট করেছি। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড থেকে এটা পেলাম, গ্রস মার্জিন। তারপর হচ্ছে কাস্টমার লেভেল কস্ট। হ্যাঁ, কাস্টমার লেভেল কস্ট তো আমরা একসাথে এই তিনটাকে আলাদাভাবে না দেখিয়ে চাইলে একবারে এই ফিগার গুলো দেখাতে পারতাম। কোনটা? এই যে শুধুমাত্র ১৪,৬৭০, ১৫,৩১০, ৩০, ৪,৮৫০, এই ফিগারটা দেখালেও আমাদের চলতো। পুরো জিনিসটা সেকেন্ড টাইম করতে হবে না। আমি এখানে জাস্ট কপি পেস্ট করেছি আমার কাজের সুবিধার জন্য। ঠিক আছে, এরপরে আমাকে বলছে একটা চ্যানেল কস্ট আছে। এখানে বলছে কি, অ্যানুয়াল ডিস্ট্রিবিউশন চ্যানেল কস্ট হচ্ছে 33 million for wholesale customers, 12 million for retail customers। ঠিক আছে, তাহলে 33 এখানে কিন্তু এগুলো ইন থাউজেন্ডে দেওয়া আছে। ঠিক আছে, 33 আর একটা হচ্ছে 12। তাহলে আমি এটাকে বলে যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, ডিস্ট্রিবিউশন চ্যানেল কস্ট। এটা হচ্ছে ফর টোটাল হোলসেল। টোটাল হোলসেলের জন্য কত বলছে? 33,000। আমরা 3,000 এর ফিগার গুলো দেওয়া আছে বলে। আর হচ্ছে টোটাল হোলসেল রিটেলারের জন্য দেওয়া আছে 12,000। তাহলে টোটাল মিলে হচ্ছে কত? টোটাল মিলে হচ্ছে এখানে 33 আর 40, 12 হচ্ছে তো 45,000। ওকে, এতটুকু পর্যন্ত যদি আমরা বলি, এতটুকু পর্যন্ত ফিগার গুলো কিন্তু ক্লোজ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ফিগার গুলো কি ক্লোজ। এখানে এই ফিগার গুলো ইন্ডিভিজুয়ালি যে কাজগুলো করেছি আমরা, সেই কাজগুলো কিন্তু এতটুকু পর্যন্ত চিন্তা করলে কি ক্লোজ। ঠিক আছে, কারণ এখানে আর এটাকে ডিস্ট্রিবিউট করার সুযোগ আমার কাছে নাই। আমরা বলতে পারছি না আমার চ্যানেল কস্টের কতটুকু, হ্যাঁ, চ্যানেল কস্টের কতটুকু এই হোলসেলারের হচ্ছে, চ্যানেল কস্টের কতটুকু এই ইন্ডিভিজুয়াল কাস্টমার উপর পড়েছে, সেটা কিন্তু আমরা বলতে পারছি না। কিন্তু আমরা এটা জানি 12,000 US ডলার আমরা এখানে কি করছি, খরচ করেছি। কি হিসেবে খরচ করেছি? ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে খরচ করেছি। আর হোলসেলারদের জন্য ডিস্ট্রিবিউশন চ্যানেলে খরচ করেছি কত? $33,000। 33,000 আসলে এখানে 33 মিলিয়ন US ডলার আমরা খরচ করেছি। ঠিক আছে, এই যে 33 মিলিয়ন US ডলার খরচ করেছি, সেটা কিন্তু কোন নর্থ আমেরিকার জন্য কত, সাউথ আমেরিকার জন্য কত এক্স্যাক্টলি সেটা কিন্তু আমরা বলতে পারি না। তাই আমাদেরকে এই জায়গায় এখানে এতটুকু পর্যন্ত যদি বলি, আমার এখানে হোলসেলার পর্যায়ে প্রফিটটা কত আসছে?
হোলসেলার পর্যায়ে প্রফিটটা কত আসছে হ্যাঁ, অপারেটিং ইনকামের পরে আমাদের অপারেটিং চ্যানেল লেভেল অপারেটিং ইনকাম কত আসছে? চ্যানেল লেভেল অপারেটিং ইনকাম বিয়োগ করো। 1,12,150 থেকে 45,000 বিয়োগ করলে কত হয়? 720 থেকে 33,000 বিয়োগ করো, 45,130 থেকে 12,000 বিয়োগ করো। এটা আমি করে ফেলছি এখানে। 33, স্যার 2 নম্বরটা 34,020। 2 নম্বরটা হচ্ছে 34,020। কোনটা? 67,150 আবার বলো। 67,150 150 150। এখানে এসে দেখো, এখন আমাদের আরেকটা কষ্টের কথা বলা হয়েছে প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে কি কর্পোরেট সাস্টেনিং কস্ট। এখানে কিন্তু বলে দিয়েছে যে একমাত্র এই কর্পোরেট সাস্টেনিং কস্টটা হচ্ছে যে কখনকার জন্য, যদি এটা একেবারে কোম্পানিটা বন্ধ হয় তাহলে এই খরচ বন্ধ হবে, তার মানে এটা কোম্পানি লেভেল কস্ট। এটা কোন লেভেল কস্ট? কোম্পানি লেভেল কস্ট। এটা কিন্তু এই হোলসেলার লেভেল বা রিটেলার লেভেল কস্ট না। এখন যদি বলতে পারো, যেমন চ্যানেল লেভেল কস্ট, আমি যদি বলি যে আমার এই রিটেলারদের যদি আমি প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দিই, তাহলে আমার এই $12,000 খরচ বন্ধ হয়ে যাবে। আমার এই আমি যদি গ্রিন এনার্জি রিটেলারকে যদি প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দিই, তাহলে আমার এই ইন্ডিভিজুয়াল লেভেল কস্ট গুলো বন্ধ হয়ে যাবে, যে ডেলিভারি কস্ট, অর্ডারিং কস্ট, হ্যাঁ, তারপরে কস্ট ভিজিট, এগুলো আমার বন্ধ হবে। কিন্তু অন্যগুলোর কোনো এফেক্ট হবে না, এটা বন্ধ হবে শুধুমাত্র। ঠিক আছে? কিন্তু এই চ্যানেলের ক্ষেত্রে কিন্তু একই জিনিস। কিন্তু আমরা যদি কোনো কারণে এই গ্রিন এনার্জি রিটেলার বন্ধ করে দিই, টোটাল রিটেল বন্ধ করে দিই, টোটাল এখান থেকে যদি সাউথ আমেরিকান হোলসেলও বন্ধ করে দিই, তারপরেও কিন্তু আমরা লেভেল ম্যানেজমেন্টের স্যালারি দেওয়া বন্ধ হবে না, যেটাকে আমরা কি বলছি? কর্পোরেট সাস্টেনিং কস্ট। এই কর্পোরেট সাস্টেনিং কস্টটা হচ্ছে ওখানে কর্পোরেট সাস্টেনিং কস্ট হচ্ছে 48 মিলিয়ন US ডলার। এটা কিন্তু সেলারের এখানে আর কোনো ইম্প্যাক্ট নাই। অর্থাৎ আমার এই বেতনের ক্ষেত্রে এগুলো আসলে আমি যেহেতু প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করছি, আমার টার্গেটটা হচ্ছে কি? আমার টার্গেট হচ্ছে আমার কোন লেভেলে কাকে আমি কত টাকা দিয়ে মেজার করব। পারফরমেন্স মেজারমেন্টের জন্য আসলে বেসিক্যালি এই বিষয়গুলো আমরা করছি। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেখলাম? এখন 48,000 এটা বিয়োগ করলে কত হয় তুমি দেখো। 48,150 থেকে যদি 48,000 বিয়োগ করি, 19,150 কত? 19,150 19,150। এটা হচ্ছে তাহলে আমার কর্পোরেট ইনকাম বা অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম, আমার অপারেটিং ইনকাম হলো তাহলে কত? 19,150। মানে কোম্পানির টোটাল কোম্পানির প্রফিট হয়েছে আসলে কত? 19,150। টোটাল কোম্পানির প্রফিট হয়েছে কত? 19,150। খেয়াল করে দেখো এখন পুরো বিষয়টা। আমরা এর আগে যেটা করেছি সেটা ইন্ডিভিজুয়াল লেভেল, প্রত্যেক যদি আলাদা আলাদা ভাবে এক একজনকে এক একজন কাস্টমার হিসেবে বিবেচনা করতাম, তাহলে ওই জায়গায় আমাদের প্রফিট কত হয়েছে সেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করেছি, সেটা এই জায়গায় আছে ইন্ডিভিজুয়াল লেভেল। যখন আমরা করলাম যে না কস্ট হায়ারার্কি বেসিস, কস্ট হায়ারার্কি বলতে আমরা চ্যানেল বেসড খরচ কিছু করেছি। আমরা গত ক্লাসে 5টা লেভেল দেখিয়েছি। হ্যাঁ, এই লেভেলের মধ্যে একটা লেভেল ছিল যে ডিস্ট্রিবিউশন চ্যানেল কস্ট। এটা হচ্ছে হোলসেলারদের জন্য এই কোম্পানি একটা খরচ করে, যতগুলো হোলসেলার আছে সব হোলসেলারদের
যে চ্যানেলগুলো আছে, ইন্টারমিডিয়ারিজ গুলো আছে, তাদের পেছনে একটা খরচ করতে হয়েছে। আবার যারা রিটেলার আছে তাদেরকে কনভিন্স করার জন্য আবার কিছু চ্যানেল কস্ট আছে। তাও দেয়ার আর সাম ইন্টারমিডিয়ারিজ between a company, a manufacturing company, and the retailers. Okay. So if you want to manage the retailers or wholesalers, obviously, you cannot directly contact with the retailers or the wholesalers. In that case, you need to manage some people, some organizations, those who plays role as intermediaries, and you can give some opportunities like discounts, like allowances, or like some advertisement programs, okay, to convince the retailers and to convince the wholesalers. So in that case, the cost actually which you need to span to manage the intermediaries between manufacturing company and the wholesalers and retailers, those costs are known as channel cost. Okay. But this channel cost you cannot identify. If you have, for example, 5 wholesalers, if you have, for example, 5 retailers, okay, so you cannot allocate these channel cost to the 5 wholesalers or retailers equally. Okay, this is one kind of common cost. This is one kind of common cost, and you cannot actually segregate these common cost into the retailers or into the wholesalers. Okay, so in that case, that means individual retailers, individual wholesalers are not actually the responsible for this kind of cost. Okay, so the people, the person, the employee who is engaged with in an individual, for example, retailers or individual wholesalers management, okay, he is not responsible for these common costs. Okay, ওই পার্সপেক্টিভে আমরা টোটাল হোলসেলার্স কে টোটাল কস্ট বাদ দিয়েছি। We have the information for this cost is actually for the convincing the wholesalers only 33,000, sorry, 33 million US dollar, and 12 million US dollar is only for spending for managing retailers only. Okay, সে কারণে আমরা এটা বিয়োগ করেছি। And সর্বশেষ যেটা আমরা দেখছি, this 48,000 or 48 million US dollar, which is actually incurred for the top level management salary or administrative cost. Okay, and this 48,000 amount is spent for all management, total management. Okay, not only for the wholesalers, not only for the retailers, not only for the other parts. Okay, the total company needs to spend this money to manage the whole company as a whole. তাহলে এই 38,000 আপনি বা তুমি এখানে হোলসেলারের উপরও দিতে পারবে না, কস্ট অ্যাসাইন করতে পারবে না, রিটেলারের উপরও কস্ট অ্যাসাইন করতে পারবে না। আমরা অনেক সময় করি এটা, কিন্তু করলে সেই অ্যানালাইসিসটা সঠিক হবে না, এই হচ্ছে কথা। তাহলে ইন্ডিভিজুয়ালি 19,150 এই কোম্পানির টোটাল প্রফিট হয়েছে। কিন্তু আমরা যদি একটু মানে চিন্তা ভাবনা করি, তাহলে যদি দেখি হোলসেলারের কাছ থেকে কিন্তু আমার প্রফিট $25,020। আর যদি আমরা বলি রিটেলারের কাছ থেকে আমাদের প্রফিট হচ্ছে $130। তো হোলসেলার এবং রিটেলারের এখানকার যে রিলেশনশিপ আমরা যদি দেখি, মেজারমেন্ট যদি দেখি, তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ কম্পেয়ারিং টু দ্য টোটাল সেলস, এখানে কিন্তু আমি যদি দেখি রিটেলারের কাছ থেকে প্রফিট কিন্তু অনেক বেশি হয়। ইন্ডিভিজুয়াল লেভেলেও চিন্তা করলেও হয়, গ্রস লেভেলেও যদি চিন্তা করি, তাহলে আমাদের 1,130 যেটা প্রফিট হয়েছে, এটা কিন্তু আমরা কম সেল করে 1,75,000 এবং 1,66,600 এবং 1,29,410, এই দুটি অ্যামাউন্ট সেল করে কিন্তু আমরা এত প্রফিট করি। আর এখানে কিন্তু 3,49,200 আর 5,42,800, প্রায় প্রায় 10 লক্ষ কাছাকাছি, প্রায় 10 লক্ষ 9 লক্ষর কাছাকাছি সেল করে আমরা প্রফিট করছি 34,000
$20 আর এখানে প্রায় 3 লক্ষ সেল করে আমি, এখানে রেশিওটা প্রফিট পার্সেন্টেজ মার্জিন অনেক হাই। তাহলে ইন ফিউচার আমরা যদি আমাদের রিটেল বিজনেসটাকে যদি আরো কি করতে পারি, বাড়াতে পারি, আরো যদি আমরা কনসেন্ট্রেট করতে পারি, তাহলে আমাদের প্রফিটের পার্সেন্টেজটা বাড়বে। আমার কথাটা কি বোঝা গেছে? তা আমরা অ্যানালাইসিস কেন করছি? ফর ফিউচার ডিসিশন মেকিং। সো হোয়াট ইজ দ্য ফিউচার ডিসিশন? ইট ডিপেন্ডস অন দ্য প্রফিট পার্সেন্টেজ। এখানে অবশ্য অনেকগুলো ফ্যাক্ট আছে, আমরা শুধুমাত্র ক্যালকুলেটিভ অংশগুলো দেখছি, কোয়ান্টিটেটিভ অংশগুলো দেখছি, বাট দেয়ার আর সাম other factors which are qualitative in nature. Okay, in management accounting actually you need to make your decision based on quantitative as well as qualitative factors. Okay, you cannot make your complete decision based on the quantitative. Okay, quantitative analysis actually makes you some supportive documents for your decision making, but it is not the final decision making tools or techniques. Okay, qualitative factors in some cases much more vital than quantitative analysis. Okay, quantitative analysis is actually it depends on some factors. Okay, where there is no problem, where everything is okay, where you need to assume some assumptions. Okay, if you think that the inflation rate is common, if you think that the economic condition of the country is very small, if you think that the political situation, legal environment, okay, natural disaster, or some systematic risk, like for example war. So there are some qualitative factors as well. তো এখানে আমরা আপাতত যেহেতু আমাদের কাছে কোনো কোয়ালিটেটিভ ইনফরমেশন নেই, কিন্তু এই ইনফরমেশনের উপর বেস করে আমরা এই জিনিসগুলো বলতে পারি। আমার মনে হয় আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমাদেরকে 3 নম্বর যেটা বলেছে সেটা একটু দেখতে পারি। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, তো প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নে বলেছে Enviro Tax Management decides to allocate all corporate sustained costs to distribution channels. কর্পোরেট ডিসিশন নিয়েছে, ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে যে allocate all corporate sustaining cost. কর্পোরেট সাস্টেনিং কস্ট কত ছিল? কত ছিল? 48 million, sir. 48 million. 48 million, ভেরি গুড। তো 48 million কে বলছে ডিস্ট্রিবিউট করতে হবে টু ডিস্ট্রিবিউশন চ্যানেল কস্ট। ডিস্ট্রিবিউশন চ্যানেল কস্ট 38 million টু দ্য হোলসেল চ্যানেল আর 10 million টু দ্য রিটেল চ্যানেল। মানে আমার 33 million অলরেডি সেল কাস্টমারের সাথে ছিলই, আগেই ডিস্ট্রিবিউশন চ্যানেল কস্ট ছিল। এর সাথে যদি 48 থেকে আরো $38 এখানে যোগ করি, তাহলে আমরা এখন কস্টের পরিমাণটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর এখানে 12 $12 $12 million আগে ছিল, এর সাথে যদি আরো 10 million যোগ করি তাহলে কি হবে? এটা আমার মনে হয় খুব সিম্পল অ্যান্সার। হ্যাঁ, আমি 3 নম্বর অ্যান্সারটাকে যদি জাস্ট এইখানে এই অংশটুকু যদি আমরা একটু পরিবর্তন করি, যে কাস্টমার লেভেল প্রফিট থেকে শুরু করে যদি এত পর্যন্ত, এটা তো কপি করা যাবে কিনা বুঝতেছি না তো, জাস্ট এতটুকু চেঞ্জ করা এখানে। আচ্ছা, হয়েছে না? এই যে কাস্টমার লেভেল প্রফিট যেটা আমরা দেখছি এখানে, ঠিক আছে, এই কাস্টমার লেভেল প্রফিট লেভেলে এখানে আমরা এই যে এখন যেটা বলছে এখানে 33,000 ডিস্ট্রিবিউশন চ্যানেল, তো এটা 33,000 এর জায়গায় কি হয়ে যাবে, এখানে প্লাস
এই কর্পোরেট সাস্টেনিং কস্টটা এখন আর থাকছে না। এটা এখানে 33,000 এর জায়গায় 3,000 এর সাথে আরো 38,000 এখানে যোগ হবে। এখানে 12,000 এর জায়গায় প্লাস 10,000 যোগ হবে। তাহলে এখানে কত হয়ে গেল এখন? এখানে এখন 22,000 না, এটা 22,000 হয়ে গেল। এখানে কত হইলো? 71,000। 71,000। তাহলে 67,000 থেকে যদি তোমার 71,000 67,020 থেকে যদি 71,000 মাইনাস করি তাহলে কি হবে? এখানে নেগেটিভ আসবে নাকি? না, নেগেটিভ আসবে, ঠিক আছে, নেগেটিভ আসবে। কত? 4,000। হ্যাঁ, 4,000 নেগেটিভ আসবে। 4,000 না তো, এখানে 67,020 না, 20 হইলে মানে একটু কম হবে না? স্যার 3,980 3,000 980 মাইনাস 3,980 আমি মাইনাস মানে ব্র্যাকেট দিয়েছি আমি, হ্যাঁ। এখানে কত আসতেছে? 45,130 থেকে 130 থেকে গেলে 33,000 না 23,130 23,130। 23,130। এটা কিন্তু প্লাস তো না, এটা তো মাইনাস না, এটা তো প্লাস, এটা প্লাস, ঠিক আছে। এখানে একটু ফিগারটা চেঞ্জ করে নি। 71 আর 22 কত? 71 আর 22 যোগ করলে 93। এখন 93,000 হয়ে গেছে। 1,12,150 থেকে 93,000 বিয়োগ করলে কত দাঁড়াবে? 19,150। ওকে, এটা হচ্ছে এখন 19,000। দেখো, এটা হচ্ছে 19,150, হ্যাঁ। এটা আসলে চ্যানেল লেভেল বলি আর কর্পোরেট লেভেল বলি একই হয়ে গেছে আর কি, না? অপারেটিং চ্যানেল লেভেল অপারেটিং ইনকাম অথবা একেবারে অপারেটিং ইনকাম যাই বলি, এটাই আমার লাস্ট ফিগারটা দিল, এটা কোম্পানির প্রফিট না দিল 30,130 থেকে 3,980 বিয়োগ করলে 19,150, সেটাই হয়। এখানে এখানে কি হয়েছে? এই যে আমরা 48,000 যেটা কর্পোরেট সাস্টেনিং কস্টটাকে যখন আমরা অ্যালোকেট করে দিলাম হোলসেল এবং কোথায়, ইয়াতে হোলসেল এবং আপনার কি বলে রিটেলারে যখন আমি ভাগ করে দিলাম, তখন কি হলো যে আমার একটা হোলসেল অংশটা পুরোটাই কি হয়ে গেল? মনে হচ্ছে যে আমার একটা লস প্রজেক্ট হয়ে গেল, একটা লস প্রজেক্ট হয়ে গেল। আমরা একটু আগে পর্যন্ত দেখেছি যে হোলসেলার পার্ট থেকে ডিস্ট্রিবিউশন চ্যানেল বাদ দিলে, ডিস্ট্রিবিউশন চ্যানেল কস্ট বাদ দিলে কিন্তু $34,020 কিন্তু প্রফিট হয়, মানে মোর দেন রিটেলার গ্রস অ্যামাউন্ট। যদি আমরা কম্পেয়ার করি, দ্য প্রফিট ইজ গ্রেটার দেন রিটেলার। কিন্তু যখন আমরা কর্পোরেট সাস্টেনিং কস্টটাকে অ্যালোকেট করে দিলাম হোলসেলার এবং ইন্ডিভিজুয়াল বা রিটেলারদের উপর, তখন দেখা গেল দুটার প্রফিট তো কমেছে সিগনিফিকেন্টলি, অবশ্যই প্রফিট কমবে। কোম্পানি লেভেলের প্রফিট কিন্তু রিমেইন আনচেঞ্জ 19,150। কিন্তু কথাটা হচ্ছে কি, তখন কি দেখা গেল যে আমার হোলসেলার টোটাল হোলসেলার অংশ থেকে আমার প্রফিট তো আসছেই না, উল্টো আমার একটা লস দেখা যাচ্ছে। এই লস যদি হয় বা আমরা যদি দেখি, তাহলে ম্যানেজমেন্ট লেভেল কি ডিসিশন নেবে? ইন ফিউচার তারা ডিসিশন নিতে পারে যে এই হোলসেলার অংশটা আমরা বন্ধ করে দিই, ঠিক আছে, এই হোলসেলার অংশটা বন্ধ করে দিই। কিন্তু বাস্তবে কিন্তু আসলে হোলসেলার অংশ, আসলে এই যে ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে ভুল করেছি,
এখানে আমাদের মূল কাজটা হচ্ছে কি, কর্পোরেট সাস্টেনিং কস্টটা কিন্তু কোম্পানি লেভেলের, ইট ইজ নট অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল লেভেল। ওকে, এটা আমরা on the basis of this calculate what actions if any would enviro tax management ম্যানেজার্স ঠিক এক্সপ্লেইন। ওই যে বললাম, এই ক্যালকুলেশন দেখলে তো মনে হচ্ছে যে আমাকে হোলসেলার এই অংশটুকু বন্ধ করে দিতে হবে, কারণ আমি লস কেন করব? একটা প্রজেক্ট কন্টিনিউ করে আপনাকে মানে প্রফিট বন্ধ করে, মানে এটাকে আমি বন্ধ করে দিতে বলছি না, মানে এটা তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ হবে। How might EnviroTech use the new cost information from its activity-based costing system to manage its business? এটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম। হ্যাঁ, ফ্রম এই যে আমরা এখন যে কস্টিং সিস্টেমটা আমরা অ্যালোকেট করলাম বা ইন্ডিভিজুয়াল লেভেলে যে আমরা কস্ট গুলো করলাম, এটা কিভাবে হেল্পফুল হতে পারে সেটাই এখানে দেখানো হয়েছে। তা আমার মনে হয় কিভাবে বেটার হতে পারে, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে এটাকে আমরা বলতে রেসপন্সিবিলিটি সেন্টার। তোমরা রেসপন্সিবিলিটি সেন্টারের ক্যালকুলেশন বা রেসপন্সিবিলিটি সেন্টারের বিষয়টা তোমরা আগে থেকেই জানো, বুঝো। আমি যখন কোনো একজন প্রতিষ্ঠানকে মেজার করব, ম্যানেজ করব, যেমন ধরো আমরা তোমাদের একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? একটা উম, পরীক্ষা কমিটি, একটা পরীক্ষা কমিটি যখন তোমাদের রেজাল্ট দেয় বা পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজের দায়িত্বে থাকেন, সেটা রেজাল্ট কালেকশন করা, পরীক্ষা কন্ডাক্ট করা, রেজাল্ট গুলো ফাইনালি প্রিপেয়ার করে দেয়া, এইগুলো কিন্তু একটা পরীক্ষা কমিটি কাজ করে। এখন পরীক্ষা কমিটির রেজাল্টটা যখন যথাসময়ে দেয়, সেটার জন্য টাইমলি যদি বা কতদিন সময় তারা নিয়েছে, ব্যয় করেছে, পরীক্ষা কখন শেষ হয়েছে, সেদিন থেকে রেজাল্ট ঠিক কতদিনের মধ্যে দিতে পেরেছে, এই পারফরমেন্সটা, এই কাজটা একান্তই কাদের কাজ? এটা একান্তই পরীক্ষা কমিটির যারা মেম্বার তাদের কাজ। কেন? কারণ এখানে ব্যক্তিগতভাবে, যেমন ধরো আমরা এখন 5 জন শিক্ষক তোমাদের ক্লাস নিচ্ছি। এখন আমরা যদি 5 জন শিক্ষক যদি তোমাদের সময় অনুযায়ী, অর্থাৎ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যদি তোমাদের কোর্স শেষ করতে না পারি, তখন হয়তো দেখা যাবে আমাদের 2, 4, 5 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় আমাদের বেশি লাগছে, পরীক্ষা শুরু করতে বেশি লাগছে। তো সেই ক্ষেত্রে আমি কি পরীক্ষা কমিটিকে দোষ দিতে পারবো? কি বলেন? আমি কি তখন পরীক্ষা কমিটিকে দোষ দিতে পারবো যে আমাদের সেমিস্টার একটু দেরি হয়েছে? কারণ পরীক্ষা কমিটি তো এই শিক্ষকদের ইন্ডিভিজুয়াল ক্লাস পারফরমেন্সের জন্য পরীক্ষা কমিটি দায়ী না। আমার কথাটা ক্লিয়ার কিনা? আমরা জি যখন, স্যার। হ্যাঁ, আমরা যখন একটা সেশন জ্যামের কথা বলি, আমরা বলে দিই, আমাদের এই পরীক্ষাগুলো টাইমলি শুরু হয় নাই, কিন্তু তখন মনে হচ্ছে যে কিন্তু যখন পরীক্ষাটা টাইমলি শুরু হয় নাই, দেরি হয়েছে, এটা কিন্তু শুনতে অনেক সময় মনে হয় যে কি পরীক্ষা কমিটি বোধহয় দেরি করে পরীক্ষা নিয়েছে। না, বিষয়টা তা না। পরীক্ষা কমিটি হয়তো দেরি করার কারণটা ছিল হয়তো একজন শিক্ষক ঠিক মতো টাইমলি হয়তো ক্লাস শেষ করতে পারেনি। কিন্তু আবার দেখেন দেখেন ওই ইন্ডিভিজুয়াল একজন শিক্ষকের জন্য কিন্তু দেখা যাচ্ছে বাকি 4 জন শিক্ষকও কিন্তু একসাথে বলে আমাদের, আমরা বলার সময় তো ইন্ডিভিজুয়াল কোন কোর্সের জন্য আমার পরীক্ষাটা দেরি হয়েছে সেটা তো আমরা বলছি না। আমরা বলার সময় বলছি কি, এই সেমিস্টারে আমাদের পরীক্ষাটা শুরু হতে দেরি হচ্ছে। তো এখন যিনি দেরি করেছেন তার নাম উল্লেখ হচ্ছে না, কিন্তু ওইখানে যারা একসাথে ক্লাস নিচ্ছেন 4, 5 জন শিক্ষক, প্রত্যেকের উপরেই কিন্তু প্রবলেমটা, দোষটা আসে। তারপরে পরীক্ষা কমিটি এর ভিতরে ইনভলভ হয়ে যায়, ঠিক আছে? আবার আমাদের রেজাল্ট প্রক্রিয়ায় দেখা যাচ্ছে হয়তো আমি ইন্টারনাল একজন কোর্স টিচার, অথবা ধরো আমি এক্সটার্নাল একজন কোর্স টিচার বা এক্সটার্নাল একজন পরীক্ষক। তোমাদের যিনি পড়িয়েছেন, পরীক্ষা শেষ হওয়ার পরে প্রথমত তিনি খাতাটা দেখেছেন, তিনি হয়তো 15 দিনের মধ্যে খাতা দেখে এক্সটার্নাল হিসেবে আমাকে দিয়ে দিয়েছেন। আমি এই 15 দিন পরে খাতাটা পাওয়ার পরে আমাকে পরীক্ষা কমিটি বলছে যে আম, আপনাকে 15 দিন সময় দেওয়া হলো খাতাগুলো দেখার জন্য। আমি দেখা গেল যে 15 দিন মধ্যে দিলাম না, দিতে পারলাম না। পরীক্ষা কমিটি আমাকে তাগাদা দিল, স্যার আপনার খাতাগুলো
দিয়ে দিতে হবে, আমাদের রেজাল্ট দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি এরপরও সময় নিলাম, হ্যাঁ, বিভিন্ন কারণে হয়তো আমি অসুস্থ থাকতে পারি। আমি বলছি না যে কেউ ইচ্ছাকৃতভাবে করছে, অনেক সময় রেজাল্টের কারণ থাকতে পারে, সরি, অসুস্থতা থাকতে পারে। কারণ মানে আপনার পরীক্ষার খাতা তো আসলে আমার পরীক্ষার খাতা কিন্তু দায়িত্ব আরেকজন তো নিতে পারবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি হয়তো অসুস্থ, একটা হইতে পারে। 2 নম্বর হচ্ছে যে আমরা অনেক সময় নিজেরাই বিভিন্ন রিসার্চ কাজে যুক্ত থাকি, অনেকে পড়াশোনার কাজে যুক্ত থাকে, শিক্ষকরাও কিন্তু পড়াশোনার কাজে যুক্ত থাকে। এখন হয়তো কেউ একজন এমফিল করছেন, একজন পিএইচডি করছেন, এখন তিনি তার থিসিস জমা দিতে হচ্ছে, অথবা তার একটা ডেডলাইন, প্রজেক্টের রিপোর্ট জমা দিতে হচ্ছে। তিনি চিন্তা করছেন, তার একটা টেনশন কাজ করছে যে অমুক তারিখের ভিতর তাকে প্রজেক্টের রিপোর্ট জমা দিতে হচ্ছে। এখন ওই প্রজেক্টের রিপোর্ট জমা দিতে গিয়ে উনি দেখা যাচ্ছে যে খাতাটা 5 দিন বেশি রেখে দিয়েছেন। এই যে 5 দিন বা 10 দিন উনি বেশি রাখলেন, এটা দায় দায়িত্ব কিন্তু কার উপর গিয়ে পড়ছে? পরীক্ষা কমিটির উপর গিয়ে পড়ছে, ঠিক আছে? তাহলে কারণ এটা তো স্টুডেন্ট জানেও না, স্টুডেন্টরা জানে যে পরীক্ষা কমিটি পরীক্ষার রেজাল্ট দিতে দেরি করছে। এখানে আমি যেটা জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে একজনের ইম্প্যাক্ট, একজনের রেসপন্সিবিলিটির দায়িত্ব কিন্তু আরেকজনের উপর যেহেতু এসে পড়ে, সেই কারণে আমাদেরকে একেবারে ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স অ্যানালাইসিস করা উচিত, ঠিক আছে? কিছু কিছু বিষয় হচ্ছে একেবারে সেন্ট্রাল ডিসিশন, যেমন বিশ্ববিদ্যালয় যদি বন্ধ থাকে, হ্যাঁ, তাহলে আমরা যদি হিসাব করি যে গত 4 বছর বা গত 5 বছরে, ঠিক আছে, একটা পূর্ণাঙ্গ ইয়ারে কত বছর, কতদিন বিশ্ববিদ্যালয় লেভেলে বন্ধ ছিল, কতদিন বিশ্ববিদ্যালয় পর্যায়ে বন্ধ ছিল। বন্ধ বলতে আমি উইকলি বন্ধগুলো বলছি না, মেজর যে বন্ধগুলো, যেমন ধরুন আমাদের পুজোর বন্ধ থাকে, ঈদের বন্ধ থাকে, কোরবানির বন্ধ থাকে, বর্ষাকালীন বন্ধ থাকে, এইরকম বন্ধ কতদিন, আনইউজুয়াল বন্ধ কতদিন, ঠিক আছে? তারপরে হচ্ছে, এটা হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলের, এটার দায় দায়িত্ব কিন্তু ইউনিভার্সিটি লেভেল নেবে। যে আপনি, আমরা যদি একটা বছরের ভিতরে এতদিনের ভিতরে 2টা সেমিস্টার এত এত ক্লাসের পরে নিয়ে রেজাল্ট দেওয়া, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে যদি ইফেক্টটা হয় বা ইম্প্যাক্টটা পড়ে, তাহলে আমরা সেটা অ্যানালাইসিসের মাধ্যমে বলতে পারবো। কিন্তু এখন তো সেরকম কোনো অ্যানালাইসিস নেই, ঠিক আছে? আমরা স্টুডেন্টরা কি করছে, মানে স্টুডেন্টরা বলছে যে এটা ডিপার্টমেন্টের দোষ, হতেই পারে ডিপার্টমেন্টের। তারপরে একটা একটা গেল এটা, মানে 2 নম্বর হচ্ছে যে আমরা এবার ডিপার্টমেন্টের একাডেমিক ক্যালেন্ডার ঠিক মতো ফলো করা হচ্ছে কিনা, ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি যে সমস্ত, মানে যেমন ডিপার্টমেন্টের চেয়ারম্যান হতে পারেন, পরীক্ষা কমিটির চেয়ারম্যান, এটা হচ্ছে ডিপার্টমেন্ট লেভেল। এবার আসি ইন্ডিভিজুয়াল টিচার্স লেভেল। একজন শিক্ষক, তিনি তার ক্লাসগুলো একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শেষ করেছেন কিনা, অর্থাৎ তার কারণে পরীক্ষা পিছিয়েছে কিনা, তিনি তার যে খাতাগুলো তিনি পেয়েছেন বা খাতাগুলো তিনি যেগুলো পরীক্ষণ করেন সেগুলো তিনি টাইমলি দেন কিনা, সেগুলোতে তার তার কারণে পরীক্ষার রেজাল্ট দেরি হয়েছে কিনা। এভাবে যখন ইন্ডিভিজুয়ালি, ডিপার্টমেন্ট লেভেল, ইউনিভার্সিটি লেভেল, যখন 3টা আলাদা লেভেলে আমরা যখন একটা স্টেটমেন্ট তৈরি করব প্রত্যেক সেমিস্টার, প্রত্যেক ইয়ারের পরে, তাহলে কিন্তু মানে স্টুডেন্টদের কাছে যখন এই রিপোর্টটা যাবে, স্টুডেন্ট না, একেবারে সবার কাছে যাক, এগুলো ওপেন হোক, অসুবিধা কি? সবার কাছে যখন, তখন সবাই বুঝবে যে আসলে কোন লেভেলে কার পারফরমেন্স কিরকম। স্টুডেন্টরাও জানলো, বিশ্ববিদ্যালয় জানলো, ডিপার্টমেন্ট জানলো, হ্যাঁ, দেশবাসীও জানলো। তাহলে হবে কি, আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে যদি কারো প্রবলেম থাকে, তিনি তখন সেটা ওভারকাম করার চেষ্টা করবেন নেক্সট টাইম, যাতে তার এই ধরনের প্রবলেম গুলো যাতে না হয়। চিন্তা করবেন যে না, আমাদেরকে তাইলে বন্ধগুলোকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে আরো ইফেক্টিভ করা যায়, হ্যাঁ, বা ডিপার্টমেন্ট লেভেলও চিন্তা করবে যে আমাদের কি করা যায়। কিন্তু আমরা যদি ইন এ হোল, আমরা যদি বলি যে কি একটা সেমিস্টার আমি শুরু করলাম, হ্যাঁ, এবং সেটা ডিসেম্বরের মধ্যে শেষ করে, হ্যাঁ, আমরা হয়তো বলি যে না, এখানে ঠিক আছে, অমুক এই পরীক্ষা কমিটির চেয়ারম্যান, তিনি খুব সাকসেসফুলি সেটা শেষ করতে পেরেছেন, তাকে আমরা কি দিচ্ছি, হয়তো
ক্রেডিট দিচ্ছি, আবার আবার অন্য আরেকটা ব্যাচকে হয়তো ব্যাচের পরীক্ষা কমিটির হয়তো চেয়ারম্যান বা যারা কমিটির মেম্বার আছেন তাদেরকে হয়তো আমরা দোষ দিচ্ছি, কিন্তু বিষয়টা শুধুমাত্র আসলে একজন বা দুজনের বিষয় না, এটা আসলে অনেকগুলো বিষয়। ঠিক এই জিনিসটা আমরা এখানে ম্যাথমেটিক্যালি করছি। আমি যে কথাটা এখন তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি ডিপার্টমেন্টের হিসাব করে, এটা হয়তো আমরা পরীক্ষা সংক্রান্ত বিষয় তোমরা বুঝবা বলে দিয়েছি, ঠিক একই জিনিসটা এখানে করছি। ঠিক আছে, আমি যদি কোম্পানি লেভেলের খরচকে এই ডিপার্টমেন্ট লেভেলের খরচের সাথে মিলাই, ডিপার্টমেন্ট লেভেলের খরচকে যদি ইন্ডিভিজুয়াল লেভেলের খরচের সাথে মিলাই, তাহলে কিন্তু আমার হিসাব ক্যালকুলেশন ভুল হবে। সে তাতে করে যিনি আসলে রেসপন্সিবল সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো না। আসল রেসপন্সিবিলিটি যদি আইডেন্টিফাই করতে না পারি, আমার রেজাল্টও ভালো আসবে না। আমার মনে হয় এই ধরনের প্রবলেম আসলে আমরা পরীক্ষায় করতে পারবো নাকি? এখানে কিন্তু আরো অনেক এরকম প্রবলেম আছে, আমি অবশ্যই প্রবলেম গুলোর মধ্যে কিছু প্রবলেম যেগুলো আমরা আমাদের করা উচিত আর কি। এখন এই 24 নাম্বার প্রবলেমটা আমরা একটু দেখি, প্রশ্নটা পড়ো। আরো আছে প্রবলেম এখানে। কি দিয়েছে? কস্ট অ্যালোকেশন টু ডিভিশনস কি দিয়েছে? Holbrook Corporation has 3 divisions: pulp, paper, and fibers. Holbrook's new controller, Paul Weber, is reviewing the allocation of fixed corporate overhead costs to the 3 divisions. He is presented with the following information for each division for 2017. Revenues গুলো দেয়া আছে পাল্প, পেপার, ফাইবার্স, 3টা ডিভিশন। তারা যে ফিক্সড কর্পোরেট ওভারহেড কস্ট গুলো অ্যালোকেট করেছে সেটা আবার নতুন করে একটু নিউ কন্ট্রোলার তিনি একটু রিভিউ করছেন কিভাবে এটা কাজ করা যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে তাদের একটা স্টেটমেন্ট দেওয়া আছে ডিভিশনাল মার্জিন কিভাবে ক্যালকুলেট করেছে, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো দেওয়া আছে, ডিরেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট গুলো দেওয়া আছে কোন এন্ডে, নাম্বার অফ এমপ্লয়িজ দেওয়া আছে, তারপরে হচ্ছে ফ্লোর স্পেস দেওয়া আছে। Until now, corporation has allocated fixed corporate overhead cost to the division on the basis of division margin. Okay? কিসের মাধ্যমে অ্যালোকেট করে দেখো দেখো has allocated fixed corporate overhead cost to the divisions on the basis of division margins. কিসের ভিত্তিতে করে? এখন পর্যন্ত এই পর্যন্ত তারা তাদের ফিক্সড ওভারহেড কস্ট গুলো অ্যালোকেট করে অন দ্য বেসিস অফ ডিভিশন মার্জিন। ডিভিশন মার্জিন মানে কি? যেমন এখানে 30 লক্ষ মনে হয় না, এখানে 73 লাখ, এখানে 90, অর্থাৎ এই রেশিও অনুযায়ী তারা বন্টন করে। Whoever asks for a list of costs that comprise fixed overhead and suggests the following new allocation base. হ্যাঁ, দেখছি যে এখানে ফিক্সড ওভারহেড কস্ট গুলো অর্থাৎ নতুন কন্ট্রোলার ওয়েবার তিনি ওভারহেড কস্ট গুলো আবার একটু চেয়েছেন, চাওয়ার পরে তিনি দেখছেন যে ওভারহেড কস্ট গুলো কি কি তিনি জিজ্ঞেস করেছেন, দেখছেন যে একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কস্ট 8 লাখ টাকা, ফ্যাসিলিটি বাবদ কস্ট হচ্ছে 32 লাখ, কর্পোরেট অ্যাডমিনিস্ট্রেশনের হচ্ছে 46 লাখ, সব মিলিয়ে তাদের টোটাল এটা হচ্ছে 1,10,1,00,000 না? তো এখন ওয়েবার বলছে যে এই খরচগুলো আগে যেভাবে বন্টন করা হয়েছে সেভাবে না করে এভাবে বন্টন করার জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কস্টটাকে নাম্বার অফ এমপ্লয়িজ আগে আগে কিসের ভিত্তিতে বন্টন করা হতো? আগে বন্টন করা হতো ডিভিশনাল মার্জিন, মানে প্রফিটের উপর বেস করে বন্টন করা হতো। এখন তিনি বলতে যে না, এখন এটা বন্টন করা হবে নাম্বার অফ এমপ্লয়িজ বেসিস করা হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কস্টটা,
ফ্যাসিলিটিটাকে বন্টন করা হবে ফ্লোর স্পেস অনুযায়ী, স্কয়ার ফিট অনুযায়ী, আর কর্পোরেট অ্যাডমিনিস্ট্রেশনটা ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অনুযায়ী রেশিওতে বন্টন করা হবে। যদি সেরকম করা হয় তাহলে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, allocate 2017 fixed corporate overhead cost to the three divisions using division margin as the allocation base. What is each division's operating margin percentage? Division margin minus allocated fixed overhead cost, the percentage of revenues. And allocate 2017 fixed cost using the allocation basis suggested by Weber. What is each division's operating margin percentage under the new allocation scheme? 3 number প্রশ্নটা বলতে compare and discuss the results of requirements 1 and 2. If division performance incentives are based on operating margin percentage, which division would be the most receptive to the new allocation scheme? Which division would be the least receptive and why? Which allocation scheme should Handbrook Corporation use? Why? How might Weber overcome any objections that may arise from the divisions? Okay? আমার মনে হয় প্রশ্নটার 1 নম্বর প্রশ্নটা হচ্ছে এই খরচগুলোকে যদি আমরা ডিভিশনাল মার্জিন যেভাবে আগে আগে করা হতো সেই অনুযায়ী যদি ভাগ করা হয় তাহলে অপারেটিং প্রফিটটা কিরকম হবে, পার্সেন্টেজটা কিরকম হবে সেটা ক্যালকুলেট করা। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হলো এখন যে নিউ অ্যালোকেশন বেস গুলো দেওয়া হয়েছে, নাম্বার অফ এমপ্লয়িজ, ফ্লোর স্পেস এবং ডিভিশন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এই অনুযায়ী অ্যালোকেট করলে অপারেটিং প্রফিটের পার্সেন্টেজটা কিরকম হবে সেটা বের করা। দুটো বের করার পরে 3 নাম্বার কোয়েশ্চেন আমরা রেজাল্ট গুলো রিকোয়ারমেন্ট 1 এবং 2 অনুযায়ী 1 নাম্বার 2 নাম্বারের রেজাল্ট গুলো কম্পেয়ার করব, ডিসকাস করে আমরা দেখব যে কোনটা আসলে নতুন নিউ অ্যালোকেশন, মানে এটা নিউ অ্যালোকেশন বেসের সাথে কোনটা আসলে একেবারে অ্যাকসেপ্টেবল, কোনটা লেস অ্যাকসেপ্টেবল, হ্যাঁ রিসেপটিভ, আর কোন স্কিমটা কর্পোরেশনের ইউজ করা উচিত, কেন উচিত, আসলে দুটো আগে আমাদেরকে বের করতে হবে, দেন আমরা আম, আলোচনাটা করতে পারবো। প্রশ্নটা যদি ক্লিয়ার হয়, এই অঙ্কটা না পারার মতো কিছু আছে কিনা? হুম, প্রশ্নটা ক্লিয়ার কিনা আগে বলো, প্রশ্নটা ক্লিয়ার কিনা? Yes, sir, clear. প্রশ্ন যদি ক্লিয়ার হয়, এখানে এটা কি পারবে না এরকম কেউ আছে? আমি তো এটা মানে মনে হচ্ছে যে একদম ইজি একটা প্রবলেম। হ্যাঁ, বুঝি নাই, কেউ পারবে না যে এরকম আছে? কথা না বললে তো বুঝতেছি না আমি। স্যার আমরা ট্রাই করবো, যদি কোনো সমস্যা হয় আপনাকে নেক্সট ক্লাসে জানাবো। হ্যাঁ, কারণ এটা তো একেবারে ইজি প্রবলেম। হ্যাঁ, আমার মনে হয় কিছু কিছু প্রবলেম তোমাদেরকে একটু কি করতে হবে, চেষ্টা করতে হবে আর কি, না একদম যদি আমাদের এই 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 টাইপের অঙ্ক পরীক্ষায় যদি দেয়া হয় না পারার মতো অঙ্ক না। এটা আমি 24 নম্বর অঙ্কটা আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা। আমরা এখন একটু ভেরিয়েন্স অ্যানালাইসিসের দিকে যাব। আমি আসলে একদিনে তো একটা চ্যাপ্টার শেষ হবে না। ভেরিয়েন্স অ্যানালাইসিসের দিকে একটু যাব, আমি একটা জিনিস একটু এক্সাম্পল দেখাই। এগুলো তোমরা আগে কিছু ভেরিয়েন্স করেছো, আগে কিছু ভেরিয়েন্স তোমরা ভেরিয়েন্স
কেন আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিস করি একটু বলো তো দেখি, দুই একজন একটু বলো তো, why actually we use variance analysis? স্যার অ্যাকচুয়ালের সাথে এই বাজেটেড সেলস অর বাজেটেড কস্ট এই জিনিসগুলা কতটুকু ভ্যারিয়েন্স আছে বা কতটুকু ভ্যারি করতেছে এই জিনিসটা জানার জন্য। হুম, করে লাভটা কি? আমি যদি বুঝতে পারি যে ভ্যারিয়েন্স বেশি বা আমার বাজেট থেকে অ্যাকচুয়ালটা বেশি পার্থক্য হচ্ছে, আমি যাতে কারেকশনের জন্য উদ্যোগ নিতে পারবো। হুম, কারেকশনের জন্য উদ্যোগ নিতে হবে। এটাকে আমরা কি বলি? স্যার এটা স্যার কন্ট্রোল সিস্টেম বলা যায়। হ্যাঁ, কন্ট্রোল সিস্টেম বলা যায়, আমার এটা ডিসিশনের কন্ট্রোল। বেসিক্যালি এটা হচ্ছে কন্ট্রোল, বেসিক্যালি এটা হচ্ছে কি একটা কন্ট্রোল টুল। ভেরি গুড, এটাই জানতে চাচ্ছিলাম। আসলে কন্ট্রোল করার জন্য আমাকে এই ধরনের কাজটা করতে হবে। যেমন আমরা এই যে বললাম না, একাডেমিক ক্যালেন্ডার আমরা কেন করছি? একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একাডেমিক ক্যালেন্ডারটা টাইমটা ফিক্সড করা হয়েছে, হিসাব করা হয়েছে যে কত ঘন্টা পর্যন্ত আমি ক্লাস করতে পারবো। একটা 3 ক্রেডিট কোর্সের জন্য কত ঘন্টা আমার ক্লাস করা উচিত অ্যাটলিস্ট, সেই টাইমটা ক্যালকুলেশন করে যখন একটা একাডেমিক ক্যালেন্ডার করা হয়, হতে পারে সেখান থেকে 1 সপ্তাহ 1 ঘন্টা 2 ঘন্টা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু ওই ক্যালেন্ডার কিন্তু যদি আমি কম্পেয়ার করি যে আমি ক্যালেন্ডার শেষ করলাম, টাইম শেষ হয়েছে, এখন আমার টিচারদেরকে কাছ থেকে যদি আমি তথ্য নিই, নিয়ে যদি দেখি যে কি বেশিরভাগ শিক্ষক বলছেন যে আমাদের 95% কাভার হয়ে গেছে, 5% মতো রয়ে গেছে, তাহলে 1 সপ্তাহ বাড়িয়ে দিলাম, 2 সপ্তাহ, 1 সপ্তাহ বাড়িয়ে দিয়ে কাজটা আদায় করা যাবে। কিন্তু যদি এরকম হয় যে 50% হয়েছে 50% হয়নি, তাহলে যে কোনো একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে। কি প্রবলেম? হয় আমি যে টাইম প্রজেক্ট করেছি সেই টাইম প্রজেকশনের মধ্যে ভুল ছিল, প্ল্যান যেটা করেছিলাম সেই প্ল্যানের মধ্যে হয়তো আমার ক্যালকুলেশন ভুল ছিল, অথবা আমরা যারা এক্সিকিউট করছি প্ল্যানটাকে, তারা ঠিক টাইমে আমরা প্ল্যানটা কি করতে পারিনি, এক্সিকিউট করতে পারিনি, অথবা আমরা সেটা সেভাবে নিইনি। তাহলে কারা কতটুকু ক্লাস নিয়েছে, হ্যাঁ, কতটুকু আগাতে পেরেছে, কতটুকু পারেনি, কয়টা ক্লাস হয়েছে, আমরা যখন ক্যালকুলেশন গুলো করে যখন একটা রিপোর্ট তৈরি করবো, একটা ডিফারেন্স দেখবো যে সমপরিমাণ ক্লাস নিয়ে একটা কোর্স বা এই সময়ের ভিতরে একজন একটা কোর্স 90% শেষ করেছে, আরেকজন 50% শেষ করেছে, তাহলে যিনি 50% শেষ করেছে তিনি নিশ্চয়ই কম ক্লাস করেছেন, তিনি নিশ্চয়ই স্টুডেন্টদেরকে সময় দেননি কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে। তাহলে সেটার কারেকশন আমরা কিভাবে নিতে পারি, সেটাই হচ্ছে যে কন্ট্রোল। বা উনি জানলেন যে ডিপার্টমেন্টের এই সময়ের এই কোর্সের জন্য তিনি রেসপন্সিবল, তার কারণে পরীক্ষা দেরি হচ্ছে, সবাই জানবে এটা, উনি তখন নিজেকে শুধরানোর চেষ্টা করবেন, তিনি কমপ্লিট করার চেষ্টা করবেন, অথবা তিনি অতিরিক্ত ক্লাস নেওয়ার চেষ্টা করবেন, যে কোনো ভাবে সামহাও তিনি সেটা ম্যানেজ করার চেষ্টা করবেন। এটাই বেসিক্যালি হচ্ছে আসলে অ্যানালাইসিস, ভেরিয়েন্স অ্যানালাইসিসের মূল কাজ, আসলে ফিডব্যাক নেওয়া, কন্ট্রোলিং টুলস হিসেবে এটাকে ইউজ করা। ওকে, তো আমরা এগুলো আগে করে এসেছি। এখানে একটু আম, একটু আপার লেভেল বলা যাবে, এতটুক, এর চাইতে বেশি কিছু না, যেহেতু এটা আমাদের কাস্টমার প্রফিটেবিলিটি অ্যানালাইসিস নামের একটা চ্যাপ্টার আছে সিলেবাসে। হুম, তো ওই চ্যাপ্টারের ভিতরে যেহেতু এটাও আছে, এবং এগুলো যেহেতু ম্যাথমেটিক্যাল ইস্যু, আমি বারবারই বলি থিওরিটিক্যাল ইস্যু হলে অনেকগুলো বিষয় আছে, আমি হয়তো বলে দিতাম যে এটা এটা পড়ে নাও বা তোমরা পড়তে পারতে, কিন্তু ম্যাথ এমন একটা বিষয়, তোমার যদি একেবারে কমন না পড়ে, নিয়মের ভিতরে যদি না আসে, তাহলে কিন্তু পরীক্ষার হলে একটু হলেও তো, যত ভালো স্টুডেন্টই আমরা হই না কেন, অনেক সময় একটু হলেও তো আমাদের কি হয়, মানে কি আসে যে এই অঙ্কটা কি আসলে আমি পারবো কি পারবো না, করা হবে কি হবে না, হ্যাঁ, একটু ভয় কাজ করে। তো সে কারণে আমরা যত নিয়মগুলো আছে, ম্যাক্সিমাম যে এক একটা চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট যে নিয়মগুলো আছে, সেগুলোকে একটু কভার করার চেষ্টা করব, যাতে করে পরীক্ষায় অন্তত পক্ষে নিয়ম সম্পর্কে আমার কোনো ভয় কাজ করবে না, যে এই নিয়মের অঙ্ক আমি করেছি, ক্লাসে করেছি, বাসায় করেছি, একেবারে হুবহু কমন না পড়লেও ফিগার এদিক সেদিক হলেও কিন্তু আমি
অ্যাটলিস্ট আমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে এই টাইপের অঙ্ক আমি বাসায় করে এসেছি, ক্লাসে করে এসেছি, সেটা। তো এখানে যে কতগুলো ভেরিয়েন্সের বিষয় আসে, এখানে আমরা যে ভেরিয়েন্স গুলো এখানে দেখব, বেশ কিছু ভেরিয়েন্সের কথা এখানে বলা আছে। একটা হচ্ছে যেমন সেলস ভলিউম ভেরিয়েন্স, যেটাকে আমরা সেলস মিক্স ভেরিয়েন্স, তারপরে হচ্ছে সেলস কোয়ান্টিটি ভেরিয়েন্স, ঠিক আছে। সেলস কোয়ান্টিটি ভেরিয়েন্সের সাথে আবার একটা মার্কেট শেয়ার ভেরিয়েন্স, তারপরে হচ্ছে যে মার্কেট সাইজ ভেরিয়েন্স, এরকম বেশ কিছু ভেরিয়েন্সের কথা এখানে বলা আছে। ক্যালকুলেশন গুলো কিভাবে করা হবে সেই মেথড গুলো আমরা এখানে আলোচনা করে করব, ঠিক আছে। স্ট্যাটিক বাজেট ভেরিয়েন্স আর ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্স, এই দুটোর মধ্যে আমরা একটু যদি ডেফিনেশনটা দেখি, যে স্ট্যাটিক বাজেট ভেরিয়েন্স ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অ্যাকচুয়াল রেজাল্ট and the corresponding budgeted amount in the static budget আর ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্সের ক্ষেত্রে যদি বলি, the flexible budget variance is the difference between an actual result and the corresponding flexible budget amount based on actual output level in the budgeted period. এখানে একটা জিনিস একটু দেখো, the flexible budget contribution margin is equal to budgeted contribution margin per unit times actual units sold of each product. ফ্লেক্সিবল বাজেটের যে কন্ট্রিবিউশন মার্জিন সেটা কিসের সমান? ইজ ইকুয়াল টু বাজেটেড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এটার সাথে অ্যাকচুয়াল ইউনিট সোল্ড অফ ইচ প্রোডাক্ট। মনে করো আমার একটা প্রোডাক্টের ফ্লেক্সিবল বাজেট মানে ভেরিয়েবল কস্ট যদি আমি বাদ দিই, সেলস থেকে ভেরিয়েবল কস্ট যদি বাদ দিই, তাহলে যেটা কন্ট্রিবিউশন মার্জিন যেটা আমরা পাচ্ছি, সেই কন্ট্রিবিউশন মার্জিনটা হবে, আমি যদি 100 ইউনিট সেল করি, অ্যাকচুয়াল যদি আমি 100 ইউনিট সেল করলাম, তাহলে ওই কন্ট্রিবিউশন মার্জিনের সাথে 100 ইউনিট গুণ করলে যা হবে সেটাই তো হবে, না? ইটস ভেরি সিম্পল আমার মনে হয়। কিন্তু এখানে বলতে দেখো স্ট্যাটিক টোটাল বাজেট ভেরিয়েন্স, আচ্ছা এখানে বলতে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল এন্ড বাজেটেড কন্ট্রিবিউশন মার্জিন। এখানে টোটাল স্ট্যাটিক বাজেটেড কন্ট্রিবিউশন আছে, এটা আমরা অঙ্কের ক্যালকুলেশন দেখব। স্ট্যাটিক বাজেটটা যেটা হচ্ছে আমরা যেটাকে বলি প্ল্যানিং বাজেট বলি আর কি, হ্যাঁ। প্ল্যানিং বাজেটের সাথে আসলে অ্যাকচুয়ালের যে ডিফারেন্স, সেটাকে আমরা বলি স্ট্যাটিক বাজেট। আর ফ্লেক্সিবল বাজেটটা হচ্ছে আমরা যে প্ল্যানিং বাজেটটা করি, সেটা যখন অ্যাকচুয়ালি কাজটা করতে পারি না। মনে করো আমি বাজেট করলাম 1000 ইউনিটের জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমি কাজ শুরু করেছি তখন দেখছি আসলে 1000 ইউনিটের কাজ করা আমার পক্ষে সম্ভব না, আমি কাজ করছি 800 ইউনিটের জন্য। তখন ওই 1000 ইউনিটকে বেস ধরে 800 ইউনিটের জন্য আমি আবার যে বাজেটটা করছি, সেই বাজেটটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট, ঠিক আছে। এই ফ্লেক্সিবল বাজেট যেটা, এই ফ্লেক্সিবল বাজেট এবং আমার স্ট্যাটিক বাজেট, এই দুটো বাজেটের কম্বিনেশনে আমরা যে ভেরিয়েন্স অ্যানালাইসিসটা করব, সেটাই এখন আলোচনা করব। একটা হচ্ছে কি ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্স, একটা সেলস ভলিউম ভেরিয়েন্স, একটা স্ট্যাটিক বাজেট ভেরিয়েন্স। আবার বলছি, তিনটা ভেরিয়েন্সের কথা বলছি। একটা হচ্ছে কি ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্স, ভালো করে মাথায় রাখো, ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্স। একটা হচ্ছে স্ট্যাটিক বাজেট ভেরিয়েন্স, আর একটা হচ্ছে সেলস ভলিউম ভেরিয়েন্স, ঠিক আছে। আমি আবারও বলছি, স্ট্যাটিক বাজেট, ফ্লেক্সিবল বাজেট আর অ্যাকচুয়াল রেজাল্ট, তিন বিষয়, ঠিক আছে। ফ্লেক্সিবল বাজেট হবে স্ট্যাটিক বাজেটের উপর বেস করে, বাট বেসটা হবে স্ট্যাটিক বাজেট বা প্ল্যানিং বাজেট যেটাকে বলি, কিন্তু ইউনিটটা হবে
অ্যাকচুয়াল ইউনিটের উপর সাথে হিসাব করে। আচ্ছা, আমরা ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেট করব? ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্স হবে অ্যাকচুয়াল রেজাল্ট এবং ফ্লেক্সিবল বাজেটের উপর বেস করে যে কন্ট্রিবিউশন ডিফারেন্স সেটা হবে ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্স। আর ফ্লেক্সিবল বাজেটের সাথে স্ট্যাটিক বাজেটের ডিফারেন্সটা হবে সেলস ভলিউম ভেরিয়েন্স। আর অ্যাকচুয়ালের সাথে স্ট্যাটিকের যে ডিফারেন্স সেটাই হচ্ছে স্ট্যাটিক বাজেট ভেরিয়েন্স। আমি তিনটা বিষয় এখানে একটু আবারও বলি, এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। প্রথম দেখো, এই চার্টটা দেখা যাচ্ছে, চার্টের মধ্যে বাম পাশে আছে অ্যাকচুয়াল রেজাল্টের সাথে ফ্লেক্সিবল বাজেট। এই অ্যাকচুয়াল রেজাল্টের সাথে ফ্লেক্সিবল বাজেট আর ফ্লেক্সিবল বাজেটের মাঝামাঝি ফ্লেক্সিবল বাজেট, মাঝে একেবারে রাইট হ্যান্ড সাইডে আছে স্ট্যাটিক বাজেট। খেয়াল করে দেখো, স্ট্যাটিক বাজেটের সাথে যখন ফ্লেক্সিবল বাজেটের ডিফারেন্স নেব, এটাকে আমরা বলছি সেলস ভলিউম ভেরিয়েন্স। কি বলছি আমরা? সেলস ভলিউম ভেরিয়েন্স। আর ফ্লেক্সিবল বাজেটের সাথে যখন অ্যাকচুয়াল রেজাল্টের ডিফারেন্স নেব, তখন সেটাকে বলছি আমরা ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্স। এটাকে আমরা কি বলছি? ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্স। আর অ্যাকচুয়াল রেজাল্টের সাথে যখন স্ট্যাটিকের ডিফারেন্স নেই, স্ট্যাটিক বাজেটের সাথে যখন রেজাল্টের ডিফারেন্স নিচ্ছি, তখন সেটাকে আমরা বলছি স্ট্যাটিক বাজেট ভেরিয়েন্স। তাহলে আমরা তিনটা বাজেট ভেরিয়েন্সের কথা বললাম। একটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্স, একটা সেলস ভলিউম ভেরিয়েন্স, আর একটা হচ্ছে স্ট্যাটিক বাজেট ভেরিয়েন্স। এই তিনটা বিষয় মাথায় আগে আনতে হবে। এবার আসি, এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কি করছি। যখন অ্যাকচুয়াল রেজাল্টস এর কথা বলছি, তখন দেখো অ্যাকচুয়াল ইউনিটস অফ অল কোয়ান্টিটি সোল্ড। আমি এখানে যদিও প্রোভ্যালুস লিখতে, আমি বলছি যে প্রোডাক্টের কথা আমরা বলছি, সেই প্রোডাক্টের কোয়ান্টিটি। আবার বলছি অ্যাকচুয়াল ইউনিটস অফ অল কোয়ান্টিটি সোল্ড। মনে করো তুমি 500 ইউনিট সেল করেছো, তাহলে এখানে হবে অ্যাকচুয়াল ইউনিটস অফ অল কোয়ান্টিটি সোল্ড। পরে দেখো ফ্লেক্সিবল বাজেটও কিন্তু অ্যাকচুয়াল ইউনিটস অফ অল কোয়ান্টিটি, তার মানে এখানেও 500 ইউনিট। কিন্তু স্ট্যাটিক বাজেটে দেখা যাচ্ছে বাজেটেড ইউনিটস অফ অল কোয়ান্টিটি। বাজেটেড ইউনিট, এটা কিন্তু এই প্রথম অ্যাকচুয়াল রেজাল্ট এবং ফ্লেক্সিবল বাজেট কিন্তু বিষয়টা চলে এসছে অ্যাকচুয়াল ইউনিট। মানে 500 ইউনিট যদি তুমি সেল করে থাকো, অ্যাকচুয়াল রেজাল্টও আমরা 500 ইউনিট ইউজ করবো, ফ্লেক্সিবল বাজেটও আমরা 500 ইউনিট ইউজ করবো। কিন্তু স্ট্যাটিক বাজেটে আমরা যে বাজেট করেছিলাম, আমরা ধরো 700 ইউনিটের জন্য বাজেট করেছিলাম, তাহলে স্ট্যাটিক বাজেটে কিন্তু আমরা ইউজ করব কোয়ান্টিটি কত? 700 ইউনিটস। ক্লিয়ার? এই জিনিসটা যদি ভালো করে বুঝো, কারণ এখানে অঙ্কের মধ্যে খুব বেশি ডিফিকাল্টিস নেই। এরপর আসো অ্যাকচুয়াল সেলস মিক্স মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল সেলস মিক্স। অ্যাকচুয়াল সেলস মিক্স মানে আমরা কত পার্সেন্ট সেল করছি, ঠিক আছে? অ্যাকচুয়াল সেলস মিক্স। আর স্ট্যাটিক বাজেটে হচ্ছে যে বাজেটেড সেলস মিক্স। এটা আমরা একটা অঙ্কের মধ্যে দেখাতে পারবো, বাজেটেড সেলস মিক্স। অর্থাৎ স্ট্যাটিক বাজেটে আমরা বাজেটেড ফিগার গুলোই দেখাচ্ছি, ঠিক আছে? আর ফ্লেক্সিবল এবং অ্যাকচুয়ালের মধ্যে কিন্তু অ্যাকচুয়াল সেলস মিক্স এতটুকু পর্যন্ত ঠিক আছে। এবার দেখো অ্যাকচুয়াল রেজাল্টে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। কন্ট্রিবিউশন কিভাবে বের করি আমরা? একটু ফর্মুলাটা বলো তো। অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, কন্ট্রিবিউশন মার্জিনটা কিভাবে বের করি? Sales, current sales minus current variable cost. গুড। কারেন্ট সেলস মাইনাস কারেন্ট ভেরিয়েবল কস্ট। তাইলে অ্যাকচুয়াল রেজাল্টের ক্ষেত্রে দেখো টোটাল কোয়ান্টিটি সোল্ড, অ্যাকচুয়াল সেলস মিক্স, মাল্টিপ্লাই করছি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দিয়ে। ফ্লেক্সিবল বাজেটের ক্ষেত্রে আমরা কি করছি? অ্যাকচুয়াল সেলস ইউনিট, অ্যাকচুয়াল সেলস মিক্স, কিন্তু মাল্টিপ্লাই করছি বাজেটেড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমার বাজেটেড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এবং অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ডিফারেন্ট হতেই পারে,
আমি ঠিক করেছি 20 টাকা করে সেল করব, 15 টাকা করে আমার ভেরিয়েবল কস্ট, তাহলে আমার 5 টাকা করে বাজেটের কন্ট্রিবিউশন। কিন্তু আমি যখন অ্যাকচুয়ালি বিক্রি করছি তখন আমি 20 টাকা করে বিক্রি করছি, ঠিক আছে, কিন্তু দেখা গেছে আমি 15 টাকা করে খরচ সীমাবদ্ধ রাখতে পারিনি, সেটা 16 টাকা হয়ে গেছে, তাহলে তো 4 টাকা করে হয়ে গেছে। তার মানে এখানে আমার একটা ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। আর যখন আমি স্ট্যাটিক বাজেটের ক্যালকুলেশন করছি তখন আমি বলছি যে বাজেটেড ইউনিট, বাজেটেড সেলস মিক্স, বাজেটেড কন্ট্রিবিউশন পার মার্জিন পার ইউনিট, বাজেটেড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তারপরে আমরা শুধুমাত্র ডিফারেন্সটা নেব, মাইনাস করব। বললেন, আবারও বলি, অ্যাকচুয়াল রেজাল্টের সাথে ফ্লেক্সিবলের ডিফারেন্সটাকে আমরা ফ্লেক্সিবল ভেরিয়েন্স বলছি, ফ্লেক্সিবলের সাথে স্ট্যাটিকেরটাকে আমরা সেলস ভলিউম বলছি, সেলস ভলিউম ভ্যারিয়েন্স বলছি। আর অ্যাকচুয়ালের সাথে স্ট্যাটিকের যে ডিফারেন্স, অ্যাকচুয়ালের সাথে স্ট্যাটিক বাজেটের যে ডিফারেন্স, সেটাকে আমরা বলছি স্ট্যাটিক বাজেট ভেরিয়েন্স। সেটাকে আমরা কি বলছি? স্ট্যাটিক বাজেট ভেরিয়েন্স। আমার মনে হয় এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝি তাহলে আমাদের প্রবলেম গুলো সলভ করতে ইজি হবে। আমি এখানে যে সেলস মিক্সের বিষয়টা একটু বলার প্রয়োজন ছিল, সেইটা একটু করে দেখাই। হ্যাঁ, সেলস মিক্স, মনে করো তুমি, তোমার দুটো চ্যানেল আছে, একটা হচ্ছে সেল চ্যানেল, একটা হচ্ছে বিজনেস সেলস চ্যানেল। তুমি দুইটা চ্যানেলে যে প্রোডাক্ট গুলো সেল করে, যে সেলস ভলিউম কত? হোলসেল চ্যানেলে তুমি সেল করো 93, এটা বাজেটের ডাটা, 93,000 ইউনিটস। বিজনেস সেলস চ্যানেলে তুমি সেল করো 62,000 সেলস ইউনিট। দুটোকে যোগ করলে 1,55,000 ইউনিট হয়। তাহলে 1,55,000-এর মধ্যে 93,000 কত পার্সেন্ট? 60%। মানে এখানে সেলস মিক্স কত? সেলস মিক্স এখানে হচ্ছে তোমার 60%। আর বিজনেস সেলস লেভেলে কত? 40%। অর্থাৎ তুমি যে 100% প্রোডাক্ট সেল করো এর মধ্যে 60% হচ্ছে হোলসেল চ্যানেলে, আর বিজনেস সেল চ্যানেলে তুমি করো 40%। কতটা বুঝতে পারছো? এটা অ্যাকচুয়াল রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু সেলস মিক্সটা কি করছি? অ্যাকচুয়াল ফিগারটা বের করছি, যে আমাদের এখানে দেখা গেছে কি হোলসেল চ্যানেল আসলে বিক্রি করতে পেরেছে 1,00,000 ইউনিট, বিজনেস সেল চ্যানেলে করতে পেরেছে 50,000 ইউনিট। তাহলে এই 1,50,000-এর মধ্যে 1,00,000 সেটা বিক্রি করেছে, সেটা 66.67%। এটা এটা হচ্ছে যে অ্যাকচুয়াল মিক্স, সেলস মিক্স। আর বিজনেস সেলস চ্যানেলের 33.33%, এটা হচ্ছে যে সেলস মিক্স। ঠিক আছে, তা আমার মনে হয় আমরা এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, আবারও আমি বলছি, প্রথম অ্যাকচুয়াল রেজাল্টস এবং ফ্লেক্সিবল বাজেটের ক্ষেত্রে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল সেলস মিক্স এই দুটো ব্যবহার করব, ঠিক আছে। আর অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন, অ্যাকচুয়াল রেজাল্টস এর ক্ষেত্রে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন মার্জিন, আর ফ্লেক্সিবল বাজেটের ক্ষেত্রে বাজেটেড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আর স্ট্যাটিক বাজেটের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমটাও বাজেটেড ইউনিট, পরেরটাও বাজেটেড সেলস মিক্স এবং পরেরটাও বাজেটেড কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে ফর্মুলাগুলোকে জাস্ট কম্প্রাইজ করলাম, ইজি করলাম। এখন যদি আমাদেরকে যদি এরকম একটা প্রবলেম দেওয়া হয়, অ্যাটলিস্ট এই তিনটা অংশ বের করার জন্য, তিনটা কি কি বলছি? তিনটা কি কি বললাম? ফ্লেক্সিবল বাজেট ভেরিয়েন্স, স্ট্যাটিক বাজেট ভেরিয়েন্স, সেলস ভলিউম ভেরিয়েন্স। যেমন আমরা যদি বলি যে 25 নাম্বারের ক্ষেত্রে যদি বলি, 25 নাম্বারের ক্ষেত্রে যদি বলি, এখানে দুটো মানে ইনফরমেশন দেওয়া আছে, দুটো টায়ারের ইনফরমেশন দেওয়া আছে। আমি একটু পরে শোনাই। The Adelaide Hares play in the Australian Cricket League. The Hares play in the Bogga Arena, which is owned and managed by the city of Adelaide. The arena has a capacity of 17,500 seats. 17,500 সিট। এর ভিতরে 6,500 লোয়ার টায়ার সিটস এবং 11,000 আপার টায়ার সিটস। ওকে, দুইটা ভাগ আছে এখানে। The arena charges the Hares per ticket charge for use of its facility
All tickets are sold by the reservation network, which charges the year's reservation fee per ticket. The year's budgeted contribution margin for each type of ticket in 2017 is computed as follows. Selling price দেওয়া আছে, বোগা এরোনা ফি দেওয়া আছে, রিজার্ভেশন নেটওয়ার্ক ফি দেওয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন পার টিকেট, লোয়ার টায়ার টিকেটস এবং আপার টায়ার টিকেটস এর মধ্যে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে, বাজেটেড পার্সেন্টেজ গুলো দেওয়া আছে। বাজেটেড এবং অ্যাকচুয়াল এভারেজ অ্যাটেন্ডেন্স ফিগারস পার গেম ইন 2017 সিজন আর এস ফলোজ। বলছে বাজেটেড সিটস সোল্ড লোয়ার টায়ারে 5,500 আর অ্যাকচুয়াল সিটস হচ্ছে এখানে সেল হয়েছে কত 3,600। এখানে আপার টায়ারে 7,000 আর লোয়ার টায়ারে সরি অ্যাকচুয়াল সিট সেল হয়েছে কত 1,500। টোটাল বাজেটেড সিট হচ্ছে কত 12,500 আর এর মধ্যে অ্যাকচুয়ালি সিট সেল হয়েছে কত 10,000। আমার মনে হয় এখানে সেলস মিক্স আমরা যদি বাজেটেড সেলস মিক্স কত বের করতে পারবো। বাজেটেড সেলস মিক্স যদি বলা হয় আমাদেরকে বা অ্যাকচুয়াল সেলস মিক্স যদি বলা হয় আমাদেরকে, আমরা কি বের করতে পারবো এখানে এই 12,500 এর 5,500 কত ইউনিট কত পার্সেন্ট, 12,500 এর 7,000 কত পার্সেন্ট, এটা হচ্ছে বাজেটেড সেলস মিক্স। অ্যাকচুয়াল সেলস মিক্স হচ্ছে 10,000 এর মধ্যে 1,600 লোয়ার টায়ারের পার্সেন্টেজ আর 10,000 এর মধ্যে 1,400, এটা কত, ঠিক আছে। আমার মনে হয় এই অংশটুকু আমরা ইজিলি করতে পারবো। আর এটা হচ্ছে যে টোটাল হিসাবের উপর, এটা হচ্ছে যে টোটাল হিসাবের উপর কত 17,500 1,500 এটা আলাদা আলাদা বলবো। আমরা আশা করছি আমি আগামী দিন এই প্রবলেমটা করাবো তোমাদেরকে। আমরা আমাদের বুধবারও ক্লাস আছে, বুধবারের ক্লাসটাও আমি তোমাদের তো বুধবারের পরে হচ্ছে ইউনিভার্সিটি অফিসিয়ালি বন্ধ থাকবে, হ্যাঁ আমি বুধবারের ক্লাসটাও তোমাদের অনলাইনে নিব, ঠিক আছে। এরপর বন্ধের পরে আমরা ফিজিক্যালি ক্লাসগুলো করব, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, অর্থাৎ আমি আগামী বুধবারও এই অনলাইন নেব। অঙ্কটা স্যার ওই কিন্তু বুধবার থেকে তো স্যার ওই পূজা থাকবে তো স্যার, হ্যাঁ, তো আমাদের ওরা রিকোয়েস্ট করছিল অর্থাৎ পূজা চলাকালীন সময়ে ক্লাস না রাখতে আর কি ব্যাচমেটরা। আচ্ছা আমি শোনো, বুধবার থেকে যদি না হয় তাহলে আমাদের তো একেবারে বন্ধের পরে ক্লাস, আর এর ভিতরে আর বন্ধ আর তো ক্লাস নাই না। তো এখন বন্ধের পরে কিন্তু আর আমি তাহলে অনলাইনে নিব না, তাহলে তখন আর একেবারে ফিজিক্যালি নেব, জি স্যার, হ্যাঁ তখন থেকে স্যার ফিজিক্যালি শুরু হবে আর কি বন্ধ করতে। বন্ধের পর থেকে ফিজিক্যালি নেব। ওকে, আমি তাইলে এখন নোটটা করি, দাঁড়াও। কত তারিখ? আজকে 7 তারিখ স্যার। ওকে, রেসপন্স প্লিজ। 1 Present, sir. 2 Yes, sir. 3 4 6 ইয়েস স্যার। 8 স্যার 6। 6 দিয়েছি, হ্যাঁ 8 10 Yes, sir. 11 12 Present, sir. 13 ইয়েস স্যার 13 স্যার। 13 দিয়েছি। আরেকজন কে বলছে? হ্যাঁ Sir, 12. ওকে, 12 দিয়েছি, 11ও দিয়েছি, 12 13 তিনজন দিয়েছি। এরপর আসছে 14 ইয়েস স্যার। 15 17 18 ইয়েস স্যার। 20 21 22 প্রেজেন্ট স্যার। 23 24
27